মাই অডিও বুকে স্বাগতম। শুরু করছি শার্লক হোমসের প্রথম উপন্যাস স্টাডি ইন স্কারলেট। আজকে পড়ব বইটির দ্বিতীয় এবং শেষ অংশ। প্রথম অংশ এখনো যারা শুনেননি তাদের জন্য ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। নিয়মিত আমাদের অডিও বুকগুলো শুনতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। উত্তর আমেরিকা মহাদেশের মাঝামাঝি অংশে বিশাল অনুর্বর মরু অঞ্চল। কবরের নিস্তব্ধতা বুকে নিয়ে যেন আকাশের দিকে মুখ করে স্তব্ধ হয়ে আছে। সিয়েরা নেভাদা থেকে নেব্রাস্কা আর উত্তরের ইয়েলোস্টোন নদী থেকে দক্ষিণের কলোরাডো পর্যন্ত বিস্তীর্ণ এই ঊষর অঞ্চল। এর বুকে কোথাও দাঁড়িয়ে আছে বরফ ঢাকা মেঘাবৃত্ত পর্বতমালা, কোথাও ধুধু উপত্যকা, কোথাও গিরিখাত ভেদ করে মেঘগর্জনে প্রবাহিত হচ্ছে অবিরাম জলধারা। বিচিত্র এই প্রান্তর ঋতুতে ঋতুতে রূপ বদলায়, কিন্তু অন্তহীন অনুর্বরতা এই ভূমিকে করেছে জনমানবহীন। ছোট ছোট ফাঁকা গাছ আর পাথরে ভূমিতে বিচরণ করে কুটিল নেকড়ে আর গ্রিজলি ভালুক। আকাশের ডানা ঝাপটায় বোঝার শকুন। এরাই এই বিজন ভূমির একমাত্র বাসিন্দা। সিয়েরা ব্ল্যাঙ্কোর উত্তরের সানুদেশ থেকে চোখে পড়ে দিগন্ত প্রসারী কেবল চ্যাপারাল ঝোপ, সবকিছুর উপরে লবণ ধুলির ছোপ। দিগন্তের প্রান্তসীমায় বরফ ছাওয়া পাথরের চূড়ার আভাস। হুহু বাতাসের হাহাকার ছাড়া এই প্রান্তরে আর কোনো শব্দ কানে আসে না। সিয়েরা ব্ল্যাঙ্কোর দিক থেকে একটা সরু পথ বেরিয়ে মরুভূমির বুকে একে বেঁকে এগিয়ে কোথাও যেন হারিয়ে গেছে। দুঃসাহসী অভিযাত্রীদের পায়ে পায়ে আর গাড়ির চাকার পেছনে তৈরি হয়েছে এই পথরেখা। পথের পাশে পাশে মাঝে মাঝে নজরে পড়ে গরু আর মানুষের কঙ্কাল। সিয়েরা ব্ল্যাঙ্কোর সানুদেশের সামনের ভয়াবহ দৃশ্যের মুখোমুখি দাঁড়িয়েছিল একজন পর্যটক। মুখ শীর্ণ, উদ্ভ্রান্ত, ঠেলে বেরিয়ে আসা হাড়ের উপর যেন চেপে আছে শরীরের চামড়া। দীর্ঘ বাদামি চুল, চোখ জোড়া কোটরে প্রবিষ্ট, কিন্তু উজ্জ্বল দীপ্তিময়। এই শরীরে বয়স আন্দাজ করা কঠিন, 40 থেকে 60-এর যে কোনো কোঠায় হতে পারে। হাতের রাইফেলে ভর দিয়ে দাঁড়িয়েছিল দীর্ঘ বলিষ্ঠ গড়নের দেহাকৃতিটি। ক্ষুধায় তৃষ্ণায় কাতর মানুষটি গিরিসংকট পার হয়ে উচ্চতায় উঠে এসেছে এক ফোঁটা জলের আশায়। কিন্তু জল কোথায়? চারিদিকে ঘিরে রয়েছে কেবল নিরাশার করাল রুক্ষ প্রান্তর। অভিযাত্রীর সংশয় নেই, মৃত্যু আসন্ন। একসময় পাথরের ছায়া এসে হাতের ভারী রাইফেলটা মাটিতে নামিয়ে রাখল সে। তারপর কাঁধে ঝুলানো ধূসর শাল কাপড়ের মস্ত পুটলিটা নামালো। সঙ্গে সঙ্গে পুটলির ভেতর থেকে সরু গলায় একটা গোঙানির শব্দ উঠল। বড্ড লেগেছে বাবা। আহা, বেরিয়ে আয় মা, সেরে যাবে। বলতে বলতে শালের ভাঁজ খুলে বছর 5-6 বয়সের ফুটফুটে মিষ্টি চেহারার একটা মেয়েকে টেনে বার করে আনলো। মেয়েটির গায়ে গোলাপি ফ্রকের উপর খুদে অ্যাপ্রন, পায়ে পরিপাটি জুতো। হতভাগ্য পর্যটক সোহাগ করে কাছে টেনে মেয়েটিকে আদর করে দীর্ঘ নিঃশ্বাসটাকে বৃথা চাপবার চেষ্টা করে। বাবা, মা কোথায়? ব্যথা লাগলে মা চুমু দিয়ে দিত। মা চলে গেছে। তাই? কিন্তু যাবার সময় আমাকে বলে গেল না তো। বড্ড তেষ্টা পেয়েছে। জল নেই? এখানে তো দেখছি কিছুই নেই। দেখি, তুই এখানে আমার কাঁধে হেলান দিয়ে বস। নদী তো ছাড়িয়ে এলে বাবা। ভেবেছিলাম আরেকটা নদী পেয়ে যাব। ম্যাপে মনে হয় কোথাও ভুল ছিল। তোর জন্য কয়েক ফোঁটা জল অবশ্য আছে। কতদিন তুমি গোসল করতে পারছো না বাবা? খাবার জলই পেলাম না। জলের অভাবে প্রথমে গেলেন মিস্টার বেন্ডার, পরে মিসেস ম্যাকগ্রেগর, তারপর জনি হোন্স, তারপর তোর মা। মেয়েটি ফ্রকে মুখ গুজে ফুপিয়ে ওঠে। মাও মারা গেছে? আমি আর তুই ছাড়া সকলেই গেছে। এদিকেও জলের চিহ্ন চোখে পড়ছে না। এবারে আমরাও যাব। মেয়েটি বলল, আমরাও মারা যাব? তাহলে তো মায়ের কাছে যেতে পারবো, তাই না বাবা? পারবি। কি মজা হবে। মা আমাদের কেক আর জল খেতে দেবে। দুপিঠে সেকা কেক আমার খুবই পছন্দ। এই সময় উত্তরের দূরাকাশে 3টি বিন্দু ভেসে উঠল।
ক্রমশই এগিয়ে আসতে লাগলো বিন্দুগুলো, আর আকারে বড় হতে লাগলো। কাছে এলে দেখা গেল তিনটি বিশাল বাদামি পাখি, বুজার্ড শকুন। শকুন তিনটা অভিযাত্রীদের মাথার উপর কয়েকবার পাক খেল, তারপর দূরের উঁচু একটা পাথরের মাথায় এসে বসল। নজর রইল মানুষ দুটার দিকে। মৃত্যুদূত শকুনরা বুঝি শুনতে পেয়েছে মৃত্যুর পদধ্বনি। বাবা, কি সুন্দর পাখি! এ দেশটাও গড তৈরি করেছে? হ্যাঁ, করেছে। গড তো ইলিনয় তৈরি করেছে, মিজরি তৈরি করেছে। এ দেশটা অন্য কেউ তৈরি করেছে বাবা, জল দিতে ভুলে গেছে। এসো, আমরা গডকে ডাকি। দুঃসময়ে গডকে ডাকতে হয়। মেয়েটা এবারে উঠে গিয়ে তার ছোট্ট দুই হাতে জমির উপরে একটা শাল বিছিয়ে দিল। তারপর দুজনে হাঁটু গেড়ে বসে দুহাত বুকের উপর রেখে প্রার্থনায় বসল। জনমানবহীন মৃত্যু প্রান্তরে কটি বুজার্ড শকুন ছাড়া আর কেউ নেই এই অদ্ভুত প্রার্থনার দৃশ্য দেখার। প্রার্থনা শেষ করে কিছুক্ষণ পর পাথরের ছায়ায় ঘুমিয়ে পড়ল তৃষ্ণার্ত মেয়েটি। 3 দিন 3 রাতের অনিদ্রা আর ক্লান্তি নিয়ে মেয়েটার প্রহরায় বৃথায় বসে থাকবার চেষ্টা করল অভিযাত্রী। একসময় সেও শিশুটির পাশে শরীর এলিয়ে দিয়ে গভীর নিদ্রায় ডুবে গেল। অভিযাত্রী যদি আর আধ ঘন্টা জেগে থাকতো তাহলে দেখতে পেত এক বিচিত্র দৃশ্য। দূরে দিগন্ত রেখায় ধুলির ঝড় উড়িয়ে এদিকেই এগিয়ে আসছে কালো কালো বিন্দু। ধুলির আচ্ছাদন হালকা হয়ে গেলে স্পষ্ট হয়ে উঠল ক্যানভাস ছাওয়া ঘোড়ায় টানা গাড়ির মুখ আর অশ্বারোহী মূর্তি। ক্রমশ স্পষ্ট হল মরুযাত্রীদের বিশাল একটা দল চলেছে পশ্চিম দিকে। সামনের গাড়িগুলো পাহাড়ের পাদদেশে পৌঁছে গেছে। শেষ অংশ এখনো দৃষ্টির বাইরে, দূর দিগন্তের অন্তরালে। দীর্ঘ সারিতে রয়েছে অসংখ্য মানুষ, অসংখ্য গাড়ি, কোনোটা ঢাকা, কোনোটা খোলা। ঘোড়ার পিঠে চেপে পায়ে হেঁটে চলছে অজস্র মানুষ। মেয়েরা পিঠে বোঝা নিয়ে নুয়ে পড়ে হাঁটছে গাড়ির পাশে পাশে। বাচ্চার দলও চলছে গাড়ি ঘিরে। এক বিশেষ যাযাবর দল চলেছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। গাড়ির চাকার ক্যাচ ক্যাচ শব্দ, মানুষের কলরব আর অসংখ্য ঘোড়ার ডাকে মুখর হয়ে উঠেছে মরুভূমির নিস্তব্ধ বাতাস। এই বিপুল বিচিত্র মিশ্র আওয়াজেও ঘুম ভাঙল না পাহাড়ের উপরের মানুষটির। বুজার শকুনগুলোর শানিত লোলব দৃষ্টির সামনে অকাতরে পড়ে রয়েছে দুটি মূর্তি। মরুযাত্রীদের পথ দেখিয়ে এগিয়ে চলেছে জনাকুরিক অশ্বারোহী। লোহার মতো নিরেট মুখ সকলের, কাঁধে রাইফেল। খাড়া পাহাড়ের তলদেশে এসে ঘোড়া দাঁড় করিয়ে একজন বলল, ব্রাদার, কুয়োগুলো কিন্তু সিয়েরা ব্লাঙ্কোর ডান দিকে। আরেকজন বলে উঠল, জলের জন্য ঘাবড়িও না। পাথর ফুঁড়ে যিনি ফোয়ারা বের করেন আমরা তারই নির্বাচিত সন্তান। জলের জন্য আমাদের ভাবনা কি? অমনি সম্মিলিত কণ্ঠে ধ্বনি উঠল, আমাদের ভাবনা কি? আবার যাত্রা শুরু করতে যাচ্ছে দলটা। এমন সময় পাহাড়ের দিকে তাকিয়ে আচমকা দাঁড়িয়ে পড়ল একজন কম বয়সী এক তরুণ। কঠিন পাথরের গা ঘেঁষে উজ্জ্বল গোলাপি রঙের কি উঠছে হাওয়ায়। যুবকের দৃষ্টি অনুসরণ করে প্রত্যেকে স্তব্ধ হয়ে দেখল দৃশ্যটা। সঙ্গে সঙ্গে ঘোড়ার লাগাম টেনে দাঁড়িয়ে পড়ল সকলে। কাঁধের রাইফেল চলে এলো হাতে। পেছন থেকে আরো ঘোড়সওয়ার ছুটে এসে দল ভারী করল। পাথরের গায়ে পতপত করে উঠছে উজ্জ্বল গোলাপি পুষ্প। বিস্ময় আর সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে দেখল সকলে। ভিড়ের মধ্য থেকে মুখে মুখে একটা শব্দ উঠল, লাল চামড়া, লাল চামড়া। বয়স ভারী মানুষটিকে এদের দলপতি মনে হয়। সে বলল, লাল চামড়ার ইন্ডিয়ানরা এ অঞ্চলে বেশি নেই। কে একজন বলে উঠল, ব্রাদার স্ট্যান্ডারসন, উপরে গিয়ে দেখে আসব। ঘোড়া রেখে যাও। অমনি একদল তরুণ টপাটপ ঘোড়া থেকে লাফিয়ে নামল। তারপর পাথরের গায়ে লাগাম বেঁধে রেখে অভ্যস্ত ভঙ্গিতে দ্রুত অথচ সন্তর্পণে উঠতে লাগলো পাহাড়ের গা বেয়ে। গোলাপি পুষ্প প্রথমে দেখেছিল যে তরুণটি, সেই পথ দেখিয়ে নিয়ে চলল সকলকে। দেখতে দেখতে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল তরুণের দল। লাফিয়ে চলতে চলতে হঠাৎ স্তম্ভিত বিস্ময়ে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল সকলে। সামনে অভাবিত আশ্চর্য এক দৃশ্য। নেড়া পাহাড়ের চ্যাপ্টা মাথার দৈত্যাকৃতির এক পাথরের পাশে এলিয়ে আছে দীর্ঘাকায় শীর্ণ এক পুরুষ। রুক্ষ কদাকার মূর্তি, ধূসর দাড়ি উঠছে হাওয়ায়। পাশেই ঘুমুচ্ছে এক শিশু।
সুন্দর কচি হাতে জড়িয়ে রেখেছে সঙ্গীর শক্ত বাদামি ঘাড়। শিশুর গোলাপি ঠোঁটের ফাঁকে উকি মারছে সাদা দাঁতের শাড়ি। মুখে লেগে আছে স্বর্গীয় হাসির আভাস, যেন ঘুমিয়ে ঘুমিয়েও সে হাসছে। স্তম্ভিত হয়ে এই দৃশ্য দেখতে লাগলো যাযাবর তরুণের দল। আশায় আশায় পাথরের উপরে বসেছিল যে শকুনগুলো, আগন্তুকদের অতর্কিত আবির্ভাবে কর্কশ চিৎকারে বাতাস কাঁপিয়ে এবারে উড়ে গেল আকাশে। পাখিদের বিকট চিৎকারে ঘুম ভেঙে গেল দুজনের। পুরুষ অভিযাত্রী উঠে বসে সামনে তাকিয়েই হতভম্ব হয়ে গেল। সবিস্ময়ে উঠে দাঁড়ালো। ঘুমের আগে যে নিষ্প্রাণ নির্জন প্রান্তর বিভীষিকা বিস্তার করে পড়েছিল দিগন্ত জুড়ে, এখন সেখানে দাঁড়িয়ে আছে সারিবদ্ধ মানুষ, পশু আর হরেক রকম গাড়ি। চোখ কষলে দৃষ্টি বিভ্রম দূর করার চেষ্টা করল সে, কিন্তু ব্যাপারটা যে দৃষ্টি বিভ্রম নয়, একেবারেই বাস্তব। অচিরেই সেটা বুঝতে পারল অভিযাত্রী। তরুণদের মধ্যে একজন এগিয়ে গিয়ে মেয়েটিকে কাঁধে তুলে নিল, আর দুজন শীর্ণ অবসন্ন মানুষটিকে দুপাশ থেকে ধরে নিয়ে চলল নিচে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে রক্ত মাংসের জীবন্ত মানুষগুলোকে পেয়ে বুঝি জীবনের আশা ফিরে পেল অভিযাত্রী। চলতে চলতে বলল, আমার নাম জন ফেরিয়ার। 21 জনের মধ্যে এখন বেঁচে আছি আমরা 2 জন। দক্ষিণাঞ্চলে সকলকেই রেখে আসতে হয়েছে। এ তোমার মেয়ে? একজন জিজ্ঞাসা করে। এখন আমারই। ওকে আমি বাঁচিয়েছি, এখনো আমারই মেয়ে। আমার কোল থেকে আর কাউকে ছিনিয়ে নিতে দেব না, তাই আমি নাম রেখেছি লুসি ফেরিয়ার। কিন্তু তোমরা কারা? চলতে চলতে ফেরিয়ার জিজ্ঞাসু দৃষ্টি ফেলে দীর্ঘাকায় সুঠাম দিয়ে তরুণদের দিকে। গডের নিগৃহীত সন্তান আমরা, অ্যাঞ্জেল মেরোনার ধর্মে দীক্ষিত, সংখ্যায় প্রায় 10,000। ফেরিয়ার বলল, ওরকম নাম তো শুনিনি আগে। দৃঢ়স্বরে জবাব দিল একজন তরুণ। পালমিয়ার জোসেফ স্মিথকে একটা সোনার পাত দেওয়া হয়েছিল। মিশরীয় হরফে তাতে পবিত্র বাণী উৎকীর্ণ ছিল। আমরা সেই পবিত্র ঈশ্বরীয় বাণী অক্ষরে অক্ষরে মেনে চলি। ইলিনয় প্রদেশের নোভো অঞ্চল থেকে আমরা এসেছি এখন। সেখানে মন্দির প্রতিষ্ঠা করেছি। গডবিদ্বেষী অত্যন্ত উগ্র এক ব্যক্তির অত্যাচারে আমরা দেশ ছেড়ে অন্য দেশের সন্ধানে বেরিয়েছি। নোভো নামটা শোনা ছিল জন ফেরিয়ারের। বলল, নোভো অঞ্চলে বাস করে তো মর্মনরা। হ্যাঁ, আমরা মর্মন। গড তার পবিত্র অবতার পাঠিয়েছেন আমাদের মধ্যে। তার মধ্যেই তিনি পথ দেখিয়ে নিয়ে চলেছেন। তোমার ব্যাপারেও ব্যবস্থা নেবেন আমাদের অবতার। পাহাড়ের পাদদেশে প্রতীক্ষায় ছিল অসংখ্য নারী পুরুষ শিশুর আগ্রহ দৃষ্টি। অসহায় একটি শিশু আর অবসন্ন শীর্ণ ক্লিষ্ট মানুষটিকে দেখে সকলের কণ্ঠে সমবেদনার স্বর ধ্বনিত হল। উদ্ধারকারী তরুণদের দল ভিড়ের মধ্য দিয়ে পথ করে দুজনকে এনে দাঁড় করালো ছিমছাম চেহারার বড় আকারের একটা গাড়ির সামনে। এই গাড়ির 6টি ঘোড়া। চালকের পাশের আসনে বসে রয়েছে কর্তৃত্বব্যঞ্জক চেহারার একজন মানুষ, বয়স 30-এর কোঠায়, কিন্তু নেতা বলে প্রথম দৃষ্টিতেই বোঝা যায়। আসনে বসে একটি বই পড়ছিল। হাতের বই নামিয়ে তরুণদের সব কথা শুনল মন দিয়ে। তারপর ধীর গম্ভীর স্বরে বলল, আমার সঙ্গে আসতে হলে একটি শর্ত মানতে হবে। আমরা যে ধর্মে বিশ্বাসী সেই ধর্ম মতে বিশ্বাস আনতে হবে। জন ফেরিয়ার আপ্লুত কণ্ঠে বলল, যে কোনো শর্তে আমি রাজি। নির্বিকারভাবে সেই নেতা বলল, ব্রাদার স্ট্যান্ডারসন, সঙ্গে নাও এদের। বাচ্চাটার উপযুক্ত যত্নের ব্যবস্থা করো। অবসর মতো পবিত্র ধর্ম বিষয়ে বুঝিয়ে দিও। আর দেরি করো না, এবারে এগিয়ে চলো। নবাগত দুজন ঠাঁই পেল স্ট্যান্ডারসনের গাড়িতে। নেতা তার উপরই এদের পরিচর্যার ভার দিয়েছেন। সঙ্গে সঙ্গে খাবারও দেওয়া হলো দুজনকে। গভীর গুঞ্জনধ্বনি ছড়িয়ে পড়ল মুখে মুখে। চাবুকের আওয়াজ, গাড়ির চাকার ধ্বনি, ঘোড়ার ডাক মিলেমিশে বিচিত্র মিশ্র শব্দ উঠল বাতাসে। পথ চলা শুরু হলো দলটার। স্বদেশ ত্যাগের পর দীর্ঘ দুর্গম পথ আর অসংখ্য প্রতিকূলতা অতিক্রম করে মর্মনরা অবশেষে পৌঁছল রকি মাউন্টেনের পশ্চিম প্রান্তে রৌদ্রোজ্জ্বল উটা উপত্যকায়। নেতা জানালো, এই সেই গড প্রতিশ্রুত দেশ। উর্বর এই ভূখণ্ডেই বসতি স্থাপন করবে মর্মনরা। দয়ালু গডের উদ্দেশ্যে নতজানু হয়ে সমবেতভাবে প্রাণঢালা প্রার্থনা জানালো সকলে।
দেখতে দেখতে শুরু হলো নগরপত্তনের কাজ। মর্মনদের নতুন উপনিবেশ সল্ট লেক সিটি। সুদক্ষ শাসনকর্তা ও দলপতি ইয়ংয়ের ব্যবস্থাপনায় অচিরেই তৈরি হলো ম্যাপ আর চার্ট। আঁকা হলো ভবিষ্যৎ শহরের নকশা। মর্যাদা অনুসারে জমি জায়গাও বিলি হয়ে গেল। সমাজের সকল স্তরের সব বৃত্তির মানুষকে লাগিয়ে দেওয়া হলো কাজে। আগাছা ঝোপঝাড় সাফ হয়ে রাস্তাঘাট বাগান তৈরি হতে হতে একটা বছর কেটে গেল। গ্রীষ্ম আসতেই সোনালী গমের শীষ ঝলমলিয়ে উঠল সারা দেশে। সম্মান আর সম্পদ ক্রমেই বাড়তে লাগল। ক্রমে বাড়িঘর তৈরি সম্পূর্ণ হল। শহরের কেন্দ্রে মাথা উঁচিয়ে দাঁড়ালো বিরাট উপাসনালয়। সকাল সন্ধ্যায় উপাসনালয়ে প্রার্থনায় সমবেত হয় উপনিবেশের কৃতজ্ঞ সুখী মানুষ, স্মরণ করে সেই পরম করুণাময়কে। ব্রাদার স্ট্যান্ডারসনের ক্যানভাস ঢাকা চলন্ত গাড়িতে সুখে স্বাচ্ছন্দ্যে পথযাত্রার শেষ পর্যন্ত দিন কাটিয়েছে জন ফেরিয়ার আর তার পালিত কন্যা লুসি ফেরিয়ার। অমায়িক ব্যবহার আর আন্তরিক আচার আচরণের জন্য অল্প সময়ের মধ্যেই সে সকলের শ্রদ্ধা ভালোবাসা অর্জন করেছে। নতুন গড়ে ওঠা উপনিবেশে তাকেও ঠাঁই দেওয়া হলো। উর্বর জমিজমা সেও পেল সম পরিমাণে। ফেরিয়ার কাঠের গুঁড়ির একটা ঘর বানালো প্রথমে নিজের জমিতে। তার সহায় হলো নিজের প্রখর বিষয়বুদ্ধি, অক্লান্ত পরিশ্রম আর কাজের দক্ষতা। অল্প সময়ের মধ্যেই ছোট কুঁড়েকে বাড়িয়ে তৈরি করলো এক ভিলা। নতুন শক্তি নিয়ে উদয়াস্ত লেগে রইল চাষাবাদের কাজে। দিনে দিনে বিত্ত সম্পদ বেড়ে উঠতে লাগলো তার। এক এক করে যখন 12টা বছর অতীত হলো, দেখা গেল নতুন উপনিবেশের সবচেয়ে বিত্তবান ও সম্পদশালী মানুষ হলো জন ফেরিয়ার। বসবাসের তল্লাটের বাইরেও বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ল তার নাম। মর্মন ধর্মে বিশ্বাসী সকলেই খুশি ফেরিয়ারের আচার আচরণে। ধর্মের নিয়ম নীতি আচার অনুষ্ঠান অবিচলভাবে অনুসরণ করে সে। কেবল একটি বিষয় ফেরিয়ারকে নিয়ে সধর্মীদের মধ্যে কিছু যা মনোবেদনা। অনেক অনুরোধ উপরোধেও বিয়ে থা করে সংসারী হতে রাজি হয়নি ফেরিয়ার। মর্মনদের সমাজ একাধিক বিবাহের পক্ষপাতী। অনেকের ঘরেই 2-3টা স্ত্রী। কিন্তু নারী সংসর্গ থেকে সর্বদাই দূরে থাকল ফেরিয়ার। অন্তরের সমস্ত মমতা স্নেহ ভালোবাসা দিয়ে সে বড় করে তুলল মেয়ে লুসিকে। লুসি এখন বড় হয়েছে। যৌবন ডানা মেলেছে তার দেহে ও মনে। ফেরিয়ারের খামার বাড়ির পাশ দিয়ে হাইরোড বরাবর যেতে যেতে পথিকরা লুসির দীর্ঘ সুকুমারী মূর্তি দেখে উদ্বেলিত হয়। মনোরম ভঙ্গিমায় সে যখন বাবার বুনোঘোড়া মাস্ট্যাংয়ের পিঠে চেপে পথে বেরোয়, মুগ্ধ বিস্ময়ে সকলে তাকিয়ে দেখে তার দিকে। দিনে দিনে সৌন্দর্যময়ী লুসির রূপের কথা ছড়িয়ে পড়ল দিকে দিকে। জুন মাসের এক প্রভাত, লুসি বাবার একটা কাজ নিয়ে চলেছে শহরে। সেই সময় ক্যালিফোর্নিয়ায় চলছে স্বর্ণ সন্ধানীদের একের পর এক অভিযান। পথে ঘাটে মানুষ আর মানুষ, মাল বোঝাই ঘোড়ায় টানা গাড়ি। পথের ভিড় ঠেলে এগিয়ে চলছে লুসি। অত্যন্ত দক্ষ হাতে ঘোড়া চালিয়ে চলছে মনোরম ভঙ্গিমায়। শহরের প্রান্তে এসে বিপদে পড়ে গেল লুসি। রাস্তা জুড়ে চলছে গরু আর মহেশের বিরাট একটা দল। চারণভূমি থেকে নিয়ে চলেছে জনাছয় পশুপালক। রাস্তা বন্ধ দেখেও থামল না লুসি। ছোট্ট একটা ফাঁক দেখে ঘোড়া নিয়ে ঢুকে পড়ল। দেখতে দেখতে চারদিক থেকে শিং বাঁকানো বলিষ্ঠ সব মোষ আর গরু ওকে ঘিরে ধেয়ে চলল। ভয় নেই লুসির। গরু মোষ সামলাবার কায়দা সে জানে। দিব্যি ফাঁকে ফাঁকে এগিয়ে নিয়ে চলল ঘোড়াটাকে। এই সময় কি করে একটা বলদের শিংয়ের খোঁচা লেগে গেল মাস্ট্যাংয়ের পাজরের পাশে। অমনি খেপে গেল ঘোড়া। সামনের পাতুলে ক্রমাগত লাফ দিতে লাগলো। ফলে তার খুরের চাট লাগতে লাগলো মিছিলের জন্তুগুলোর পায়ে। দাপাদাপি শুরু হলো সেগুলোর মধ্যেও। একটা চোটের বদলে মাস্ট্যাংয়ের জুটতে লাগলো লম্বা শিংয়ের 3টা গুঁতো। এমনভাবে লাফাতে শুরু করলো ঘোড়াটা যে তার পিঠে বসে থাকাই মুশকিল হলো। পাকা ঘোড়সোয়ার বলে লুসি কোনোরকম সামলে নিয়ে চলল। বারবার পেছনের পায়ে দাঁড়িয়ে উঠে ঘোড়া শরীর ঝাঁকুনি দিচ্ছে। কতক্ষণ এভাবে থাকা যায়? হাঁসফুসকে একবার পড়তে পারলেই পিষে চিরে চ্যাপ্টা হতে হবে। প্রাণপণে তবু ঘোড়ার গলা আঁকড়ে রইল লুসি। কিন্তু হাত যেন ক্রমে শিথিল হয়ে আসতে লাগলো। আর শেষ রক্ষা বুঝি হয় না। লুসি বুঝতে পারছে তার পরিণতি, কিন্তু সর্বশক্তি প্রয়োগ করেও হাত ঠিক রাখতে পারছে না। ভয়ে চোখ বন্ধ করে রইল লুসি।
সহসা ধ্বনিত হলো একটা কণ্ঠস্বর, ভয় নেই, লাগাম ছাড়বেন না। সঙ্গে সঙ্গে পশুর ভিড়ের মধ্য থেকে এগিয়ে এলো একটি দড়ির মতো পাকানো বলিষ্ঠ হাত। শক্ত মুঠিতে ঘোড়ার মুখের লাগাম চেপে ধরে লুসিকে টেনে নিয়ে এলো মিছিলের বাইরে। রোদেপোড়া বাদামি মুখটার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো লুসি। বুনো চেহারার এক বলিষ্ঠ তরুণ, তেজিয়ান একটা ঘোড়ার পিঠে বসে আছে দৃপ্ত ভঙ্গিতে। পরনে শিকারীর মোটা পোশাক, কাঁধে লম্বা রাইফেল। লুসি বিগলিত হেসে বলল, বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তরুণটি বলল, জন ফেরিয়ারের বাড়ি থেকে বেরুতে দেখলাম না আপনাকে। লুসি বলল, হ্যাঁ, আমার বাবা। তাহলে আমার নাম বললেই চিনতে পারবেন। জিজ্ঞেস করবেন সেন্ট লুইয়ের জেফারসন হোপকে মনে পড়ে কিনা। লুসি গম্ভীরভাবে বলল, আপনি নিজেই একদিন এসে জিজ্ঞেস করুন না। জেফারসন হোপের সঙ্গে এভাবেই প্রথম আলাপ হয় লুসির, এমনি এক স্মরণীয় নাটকীয় পরিস্থিতিতে। তরুণ জেফারসন দলবল নিয়ে নেভাদা মাউন্টেনে রূপোর সন্ধানে ঘুরছে অনেক দিন। সন্ধানও পেয়েছে। মূলধনের সন্ধানে তাই তাকে প্রায়ই আসতে হয় সল্ট লেক সিটিতে। সেদিন রাতেই সে এলো জন ফেরিয়ারের ভিলায়। কথা হলো দুজনে। বাইরের জগতের খবরাখবর জেফারসন পায় না অনেককাল। ফেরিয়ারের মুখে সেই খবর পেয়ে খুশি। 2-4 দিন যাতায়াত করতেই এই বলিষ্ঠ দেহ ও খোলা মনের তরুণটির গুণমুগ্ধ হয়ে পড়ে ফেরিয়ার। বাবার মুখে জেফারসনের গুণের কথা শুনে দিনে দিনে লুসিরও অনুরাগ বৃদ্ধি পায়, আর অজান্তেই চুরি হয়ে যায় তার মন। এক সন্ধ্যায় ঘোড়া ছুটি এলো জেফারসন, দাঁড়ালো ফটকের সামনে। ওকে দেখেই ছুটে এলো লুসি। মুখোমুখি দাঁড়ালো দুজনে। লুসির হাত দুটি নিজের হাতে নিয়ে জেফারসন আবেগ মিশ্রিত স্বরে বলল, লুসি, মাস 2 জন্য বেরোচ্ছি, ভালো থেকো। ফিরে এসে আমাদের বিয়ের ব্যবস্থা পাকা করব। লুসি বলল, বাবা যদি রাজি না হন? রাজি হয়েছেন। রূপোর খনিতে কাজ দেখাতে পারলেই তিনি খুশি। জেফারসনের বিশাল বুকে মুখ লুকিয়ে লুসি বলল, তাহলে আমি আর কি বলবো। জেফারসন বিদায় নিয়ে টুপি নেড়ে ঘোড়া ছুটিয়ে দিয়েছিল। এরপর দূর থেকে দূরে ক্রমেই ওর ঘোড়া মিলিয়ে গিয়েছিল। জন ফেরিয়ার জানত এমন একটা দিন এগিয়ে আসছে যেদিন তাকে ধর্মান্ধ মর্মনদের বিষ নজরে পড়তে হবে। এই নিয়ে তার ভাবনার অন্ত ছিল না। লুসি আর জেফারসন যতই ঘনিষ্ঠ হয়েছে, ভয়টা তার মনে ততই মোচড় দিয়ে উঠেছে। অপরিসীম ধৈর্য আর সংযমে নিজেকে সামলে রেখেছে। মেয়েকে বিন্দু বিসর্গ বুঝতে দেয়নি। মর্মনদের ধর্ম সম্পর্কে তার মতামত যাই হোক না কেন, ফেরিয়ার মনে মনে স্থির করে রেখেছিল লুসির বিয়ে মর্মনদের সঙ্গে দেবে না। এদের বিবাহ রীতি তার পছন্দ নয়। আত্মমর্যাদা বিসর্জন দিয়ে আর যাই হোক ঘর সংসার হয় না। জেফারসন হীরের টুকরো ছেলে, তার উপর স্বধর্মী খ্রিস্টান। তাকে পেয়ে সে হাতের চাঁদ পেয়েছিল। তাই একদিকে যেমন আতঙ্কে বুক কুকড়ে উঠেছে, তেমনি আরেকদিকে লুসির হাস্যময় সুখীমুখ কল্পনা করে আপ্লুত হয়েছে। ভয়টা অমূলক নয় ফেরিয়ারের। এখানে এই দীর্ঘ 12 বছরে সে অনেক কিছুই দেখেছে, অনেক কিছুই শুনেছে। ধর্মের নামে এরা উন্মাদ। ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে কথা বলাটা তাই বিপজ্জনক। অত্যন্ত সাধু সজ্জন প্রকৃতির মানুষও ধর্ম নিয়ে কথা বলতে ভয় পায়। প্রচলিত ধর্মীয় নিয়মনীতির বিরুদ্ধে কথা বলার প্রায়শ্চিত্ত করতে হয় প্রাণ দিয়ে। গির্জার বিরুদ্ধে যে রুখে দাঁড়িয়েছে, চিরতরে অদৃশ্য হয়ে গিয়েছে সে। তার বউ ছেলে মেয়ে আপনজন কেউ আর কোনোদিন সন্ধান পায়নি তার। ভুল করে রাগের মাথায়ও যদি কেউ ধর্মের বিরুদ্ধে কথা উচ্চারণ করে ফেলে, তাহলে আর রেহাই নেই। কাকপক্ষের অজান্তে সে একদিন সবার মধ্য থেকে হারিয়ে গেছে। মর্মনদের সংগঠন সর্বত্র, সর্বশক্তিমান, অথচ সে সংগঠনকে কেউ চোখে দেখেনি, তার নাম শুনেনি। কিন্তু সংগঠনের কাজ প্রত্যক্ষ করেছে সকলেই। ভয়ঙ্কর এই অদৃশ্য সংগঠনের শক্তি প্রয়োগ ছিল প্রথম কেবল অবাধ্যদের উপর। মর্মন ধর্ম গ্রহণ করে যারা পরে তা বর্জন করতে চেয়েছে, কিংবা কোনোভাবে নিয়ম লঙ্ঘন করে ধর্মীয় রীতিকে কুলুষিত করেছে, তাদের শাস্তি বিধান করত এই সংগঠন। কিন্তু ক্রমশই ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে এই ভয়াবহ শক্তি। মর্মনদের মধ্যে স্ত্রীলোকের সংখ্যা কমে আসছিল।
অথচ বহুবিবাহ প্রথা প্রচলিত। নারীর সংখ্যা কমে এলে এই বিবাহ রীতি চির খাবে। ব্যাপারটা যখন এরকম পরিস্থিতিতে পৌঁছেছে, তখনই মর্মনদের মুখে মুখে নানা রকম ভয়াবহ কাহিনী ছড়িয়ে পড়ল চারিদিকে। ভয়ে ত্রাসে প্রাণ নিয়ে পালিয়ে গেল অনেকে, কিন্তু দেশত্যাগী অধিবাসীরা দুর্গম অঞ্চলে পালিয়ে গিয়েও পরিত্রাণ পেল না। তাদের শিবির লুট হলো, খুন হলো নির্বিচারে। হারেমে মহন্তদের আমদানি হতে লাগলো নতুন নতুন স্ত্রীলোক। শোনা যায় মুখোশধারী আততায়ীরা নাকি রাতের অন্ধকারে দল বেঁধে আসে, নিঃশব্দে কাজ হাসিল করে রাতের অন্ধকারে মিলিয়ে যায়। রহস্যময় সংগঠন ক্রমে বিশেষ এক পৈশাচিক নামে পর্যবসিত হয়। ড্যানাইট ব্র্যান্ড বা অ্যাভেঞ্জিং অ্যাঞ্জেলসের নাম শুনেই বুকের রক্ত হিম হয়ে যায় মানুষের। ধর্মের নামে এক খুন, জখম, নারকীয় কাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের রহস্যময় সংগঠনের সদস্য কে বা কারা, তা কেউ জানতে পারেনি কোনোদিন। নেতাদের অধর্ম, কুকীর্তি বা ক্রূর ইচ্ছার প্রসঙ্গ নিয়ে ভুলেও কোনোদিন কাউকে কিছু বলতে সাহস পায়নি ফেরিয়ার। ওটার বালিরও কান আছে। কিন্তু এটাও জানত, একদিন লুসিকে নিয়ে তাকে মুখোমুখি হতে হবে এই নৃশংস মর্মন সংগঠনের। মর্মন ধর্মের রীতি ভেঙে লুসির বিয়ে অন্যত্র দেবার চেষ্টা করলেই বাধা আসবে। আর সে বাধা বলা যায় না, তার প্রাণ নিয়ে হয়তো টান দেবে। জেনে শুনেও মন শক্ত রেখেছিল ফেরিয়ার। ভেবেছিল নির্দিষ্ট সময় এগিয়ে এলে দেশ ছেড়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়বে। গুটি গুটি পায়ে সেই সময় দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। জেফারসন 2 মাস পর ফিরে এলেই সেই সময় উপস্থিত হবে। লুসির মুখে সংবাদটা শুনবার পর থেকেই ভেতরে ভেতরে অস্থির ও ভারাক্রান্ত হয়ে পড়েছে সে। ঘুরে ফিরে একই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। সল্ট লেক ছেড়ে জেফারসন হোপ রওনা হয়েছে। 3 সপ্তাহ অতিক্রম হল। একদিন ভোরের দিকে গম খেতে বেরোবার উদ্যোগ করছে জন ফেরিয়ার। এমন সময় বাগানের ফটক খোলার শব্দ শুনল। জানালা দিয়ে উঁকি মেরে দেখল বলিষ্ঠ আকৃতির মধ্যবয়স্ক এক পুরুষ হনহন করে এগিয়ে আসছে বাড়ির দিকে। হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল বুকের ভেতর। চিনতে অসুবিধা হল না মর্মন প্রধান বিগ্রাম ইয়ংকে। নিজেই বাড়ি বয়ে এসেছে, এই ইঙ্গিত শুভ হতে পারে না। আতঙ্কে ভয়ে শিউরে উঠেও জন দৌড়ে এগিয়ে গেল অভ্যর্থনা জানাবার জন্য। কঠিন মুখে অভিবাদন গ্রহণ করে ঘরে এসে বসল বিগ্রাম ইয়ং। জন ফেরিয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে হৃৎপিণ্ডের শব্দ শুনছে। ক্ষীণ চোখে তাকে নিরীক্ষণ করে মর্মন প্রধান বলল, ব্রাদার ফেরিয়ার, না খেতে পেয়ে মেয়েকে নিয়ে মরুভূমিতে মরতে বসেছিলে তুমি। আমরা তোমাকে উদ্ধার করেছি, আহার দিয়ে বাঁচিয়ে তুলেছি। পরে নিরাপদে এই গড প্রদত্ত রাজ্যে নিয়ে এসে জমি জমার অংশ দিয়েছি। তোমাকে আমরা আমাদের একজন করে নিয়েছি। তুমি যাদের কাছাকাছি পেয়েছ তারা প্রত্যেকেই এই ধর্মের প্রকৃত বিশ্বাসী। তোমার সঙ্গে আমাদের একটা শর্ত ছিল, আমাদের ধর্মমতকে তুমি মনে প্রাণে গ্রহণ করবে, নিষ্ঠা নিয়ে ধর্মের নিয়ম নীতি পালন করবে। তুমিও কথা দিয়েছিলে, কিন্তু এখন শুনতে পাচ্ছি তুমি আমাদের ধর্মকে অবজ্ঞা করছো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ফেরিয়ার বলল, আমি তো কোনোভাবেই কোনো রীতি লঙ্ঘন করিনি। সাধারণ তহবিলে নিয়মিত চাঁদা দেই, উপাসনালয়ে যাই। নেতা বলল, তুমি বিয়ে করনি। আমার প্রয়োজন নেই বলে করিনি। আমার মেয়ে রয়েছে, তাকে দেখাশোনা করতে হয়। তাছাড়া দেশে মেয়ের সংখ্যা কম। বিয়ের প্রয়োজন আমার চাইতে যাদের বেশি, তাদের কথাও আমার ভাবা উচিত। নেতা ইয়ং বলল, তোমার এই মেয়েকে নিয়েই কথা বলতে এসেছি। অনেক রকম কথা কানে আসছে। জন ফেরিয়ারের প্রাণ উড়ে যাবার মতো হলো এই কথা শুনে। তোমার মেয়ে বড় হয়েছে, অঞ্চলের শ্রেষ্ঠ সুন্দরী সে। গণ্যমান্য অনেকেরই চোখে পড়েছে, পছন্দও হয়েছে। কিন্তু শুনছি সে নাকি একজন বিধর্মীর বাগদত্তা। যদিও কথাটা আমি গুজব বলেই ধরে নিচ্ছি। আমাদের মধ্য থেকে তুমি আমাদের ধর্মীয় নীতিকে এভাবে পায়ে ঠেলবে, এ আমি বিশ্বাস করতে চাই না। ফেরিয়ারের জবাব শুনবার আশায় একটু বিরতি দিল মর্মন ধর্মগুরু। ফেরিয়ার নিঃশব্দে দাঁড়িয়ে শুনে যেতে লাগল। আমাদের 4 মহন্তর অধিবেশনে সিদ্ধান্ত হয়েছে, এই একটি ব্যাপারে তোমার ধর্মবিশ্বাস আমরা যাচাই করব। তোমার মেয়ের বয়স কম হলেও তার মতামতের দাম দেওয়া হবে। আমাদের বয়স্কদের পত্নীর সংখ্যা অনেক,
কিন্তু আমাদের ছেলেদেরও বউ থাকুক, সেটাই আমরা চাই। স্ট্যান্ডারসনের এক ছেলে, ড্রেভারের 2 ছেলে। ওরা অর্থবান, বয়সও কম, ধর্মেও প্রকৃত মতি আছে। এদের মধ্য থেকে একজনকে তোমার মেয়ে বেছে নিক। এ ব্যাপারে তোমার কিছু বলার থাকলে বলো। ফেরিয়ার ধীরে ধীরে শান্ত কণ্ঠে বলল, এ ব্যাপারে কথা বলবার আগে আমাকে একটু সময় দিন। বেশ, 1 মাস সময় তোমাকে দেওয়া হলো। নিজে ভেবে মেয়ের সঙ্গে আলোচনা করে কর্তব্য স্থির করো। বলতে বলতে উঠে দাঁড়ালো ইয়ং। দরজার দিকে এগিয়ে গিয়ে আবার ঘুরে দাঁড়িয়ে ধারালো কণ্ঠে বলল, ব্রাদার ফেরিয়ার, 4 মহন্তর আদেশ অমান্য করবার আগে সিয়েরা ব্ল্যাঙ্কের শুষ্ক মরু বালুকণার কথা একবার মনে করো। ঘর থেকে যেন ছিটকে বেরিয়ে গেল ইয়ং। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থেকে ফেরিয়ার শুনতে লাগলো তার পদশব্দ। ফেরিয়ার চমকে উঠল পিঠে কোমল স্পর্শ পেয়ে। তাকিয়ে দেখল লুসি। নিশ্চয়ই আড়াল থেকে সবই শুনেছে। চোখের পাতায় জল লেগে রয়েছে। ফেরিয়ার ঘুরে দাঁড়িয়ে মেয়ের মাথায় হাত রাখল। লুসি বলল, আমাকে নিয়ে তোমার বিপদ হলো বাবা। মেয়ের মাথায় সস্নেহে হাত বোলাতে বোলাতে ফেরিয়ার বলল, ভাবিস না মা, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। জেফারসন বড় ভালো ছেলে, তাছাড়া খ্রিস্টান। তাকে ছাড়া তোর পাশে আমি আর কাউকে ভাবতে পারবো না। যতই ওরা মুখে ধর্মের কথা বলুক, কোনো দিক থেকেই এরা যোগ্য নয়। 1 মাস তো সময় আছে, খবর পেলে ঠিক ছুটে আসবে। কাল নেভাদার একটা দল যাচ্ছে, এদের হাতেই তাকে খবর পাঠাবো। ও এলে চিন্তাভাবনা করে কর্তব্য স্থির করব। তোমাকে নিয়েই যত ভাবনা বাবা। নেতার বিরুদ্ধাচারণ যারা করে তাদের ভালো হয় না। কত গল্পই তো শুনি এ নিয়ে, তারা নাকি চিরতরে হারিয়ে যায়। বিরুদ্ধাচারণ তো কিছু করিনি এখনো, 1 মাস সময় আছে। তেমন বুঝলে আগে থেকে সব বিক্রি বাটা করে নগদ টাকা বার করে নেব। তারপর এই এলাকা ছেড়ে চলে যাব। এখানকার চালচলন আমার মোটেই ভালো লাগে না। একজনের হুকুমে উঠা বসা, স্বাধীনতা বলে কিছু নেই। এই রীতিনীতি বরদাস্ত হয় না। কিন্তু এখান থেকে বেরোবে কি করে বাবা? ভাবিস না মা, জেফারসন আগে আসুক, ঠিক একটা ব্যবস্থা দেখিস হয়ে যাবে। মেয়েকে সান্ত্বনা দিয়ে নিশ্চিন্ত করে ঘরে পাঠিয়ে দেয় ফেরিয়ার। কিন্তু নিজে রাতে শুতে যাবার আগে দরজা জানালা বেশ ভালো করে বন্ধ করল। তারপর শোবার ঘরে ঝুলানো মরেচে পড়া পুরনো শটগানটা নামিয়ে গুলি ভরে রাখল। পরদিন সকালেই সল্টলেক সিটিতে রওনা হলো ফেরিয়ার। পরিচিত একজন যাচ্ছে নেভাদা মাউন্টেন্সে। তার মুখে জেফারসনকে খবর পাঠিয়ে দিল। ঘোরতর বিপদ। খবর পাওয়া মাত্রই যেন চলে আসে। খবর পাঠাতে পেরে যেন বুকের বোঝা খানিকটা হালকা হলো। বাড়িতে একা রেখে এসেছে লুসিকে। কিসে থেকে কি হয়। একসঙ্গে দীর্ঘকাল থাকলেও মর্মনদের মনে প্রাণে বিশ্বাস করতে পারে না ফেরিয়ার। এখন তো আরো নয়। সিটিতে আর দেরি না করে বাড়ির দিকে রওনা হলো। খামার বাড়ির কাছাকাছি আসতেই চোখে পড়ল ফটকের সামনের দুপাশে 2টি ঘোড়া বাঁধা। কে আবার এলো? দ্রুত পা চালিয়ে বাড়ি ঢুকে দেখে বসবার ঘর দখল করে আছে 2 যুবক। লম্বাটে মুখ, ফ্যাকাশে চেহারার একজন চেয়ারে গায়ে লিয়ে দিয়ে পা তুলে দিয়েছে স্টোভের উপর। আর একজন ষাঁড়ের মতো চেহারা, জানালার পাশে দাঁড়িয়ে পকেটে হাত গুজে শেষ দিয়ে চলতি গানের সুর বাজাচ্ছে। ফেরিয়ার ঘরে ঢুকতেই দুজনেই মাথা হেরিয়ে অভিবাদন জানালো। তারপর চেয়ারে বসা ছোকরা বলল, আপনার অপেক্ষাতেই বসে আছি আমরা। এ হলো মহন্তর ড্রেভারের ছেলে, আমি স্ট্যান্ডারসন। শঙ্কায় দুল উঠল ফেরিয়ারের বুক। ব্যাপারটা ততক্ষণে সে আঁচ করে নিয়েছে। কঠিন মুখে তাকালো পরপর দুজনের মুখের দিকে। স্ট্যান্ডারসন বলল, আপনার মেয়েকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছি আমরা। অবশ্য বাবাদের কথাতেই আসা। আমাদের দুজনের মধ্যে একজনকে বেছে নিতে পারেন। ব্রাদার ড্রেভারের এখন পর্যন্ত 7 জন স্ত্রী, আমার মাত্র 4 জন। সে কারণে আমার দাবি অগ্রগণ্য। সঙ্গে সঙ্গে প্রতিবাদের সুরে যুবক ড্রেভার চিৎকার করে বলে উঠল, ব্রাদার স্ট্যান্ডারসন, এটা কোনো কাজের কথাই নয়। কে কটা বউকে পুষতে পারে বিবেচ্য বিষয় হলো সেটাই। গায়ে জ্বালা ধরে গিয়েছিল ফেরিয়ারের। ইচ্ছে হচ্ছিল ঘোড়ার চাবুক টেনে নিয়ে এসে
কষিয়ে বসিয়ে দেয় দুই অসভ্য ছোকরার পিঠে। অনেক কষ্টে নিজেকে সংযত রেখে যুবকদের সামনে এগিয়ে এসে কড়া গলায় বলল, শোনো ছোকরা, আমার মেয়ে যখন ডাকবে তখন এসব নিয়ে কথা বলতে এসো। তার আগে আর কোনোদিন এ বাড়িতে পা দেবার চেষ্টা করবে না। বলতে বলতে ফেরিয়ারের রোদে পোড়া বাদামি মুখ হিংস্র হয়ে উঠল। রাগের কারণটা যেন বুঝতে পারেনি এমনই অবাক হওয়া মুখে দুই মূর্তিমান ফেরিয়ারের মুখের দিকে চোখ তুলে তাকালো। লোকটার মাথায় গন্ডগোল নেই তো? মেয়েকে বিয়ে করতে চাইছে মহন্তদের ছেলে, কৃতার্থ না হয়ে খেপে উঠছে মোষের মতো। এখনো দরজা খোলা আছে, নইলে জানালা দিয়ে দুজনকে বেরোতে হবে। প্রচন্ড ক্রোধে কাঁপতে কাঁপতে শীর্ণ দীর্ঘ হাত তুলে ধরল ফেরিয়ার দরজার দিকে। রাগে অপমানে ফ্যাকাশে হয়ে গেল মহন্তদের দুই গুণধর পুত্রের। কথা বলা নিরাপদ নয় বুঝতে পেরে দুজনেই সঙ্গে সঙ্গে ছিটকে বেরিয়ে এলো ঘর থেকে। ফটকের দিকে যেতে যেতে স্ট্যান্ডারসন ক্রোধকম্পিত গলায় বলল, এর ফল আপনাকে ভুগতে হবে, বলে গেলাম। 4 মহন্তের নির্দেশ আপনি পায়ে ঠেলছেন, কথাটা মনে রাখবেন। প্রচন্ড আক্রোশে গর্জন করে উঠে ফেরিয়ার বন্দুক আনতে ছুটল। লুসি এগিয়ে এসে বাধা দিল। বাবাকে জাপটে ধরে বলল, বাবা, মাথা ঠান্ডা করো, জেফারসনকে ফিরে আসতে দাও। মেয়ের কথা যেন স্তম্ভিত ফিরে পেল ফেরিয়ার। এই মর্মন উপনিবেশে নেতাদের অবাধ্যতার পরিণাম তার অজানা নয়। সে দেখেছে সামান্য অপরাধের দায়েও অর্থবিত্তশালী ব্যক্তিদেরও চরম মূল্য দিতে হয়েছে। রহস্যজনকভাবে নিরুদ্দেশ হয়ে গেছে তারা। গির্জার দখলে গেছে তাদের বিষয় সম্পত্তি। আজকের ঘটনার পর নিজের সম্ভাব্য পরিণতির কথা ভেবে অন্তরাত্মা শিউরে উঠল ফেরিয়ারের। সমাজের যতই গণ্যমান্য ব্যক্তি হোক না, সে মর্মনদের অদৃশ্য রহস্যময় সংগঠনের কবল থেকে কেউ রক্ষা করতে পারবে না তাকে। সর্বশক্তিমান নেতা ইয়ং বাড়ি বয়ে এসে তাকে হুঁশিয়ারি জানিয়ে গেছে। ত্রাসের শঙ্কায় ভেতরটা কুকড়ে এলেও ফেরিয়ার মেয়েকে তা বুঝতে দিল না। সহজ নিরুদ্বেগ ভাব টেনে রাখবার চেষ্টা করল চোখে মুখে। লুসির সতর্ক চোখ কিন্তু ফাঁকি দিতে পারল না ফেরিয়ার। সহজেই বাবার মনের অবস্থা সে আঁচ করতে পারল। জেফারসনের কথা বলে আশ্বস্ত করবার চেষ্টা করল বাবাকে। মর্মন নেতাদের পরোয়ানা পরের দিনই এসে হাজির হল। সকালে ঘুম থেকে উঠে ফেরিয়ার সবিস্ময়ে দেখল গায়ের চাপায় পিন দিয়ে এক টুকরো কাগজ আটা, আঁকাবাঁকা হরফে লেখা, 29 দিন দেওয়া হলো প্রায়শ্চিত্তের জন্য। শিরশির করে একটা ঠান্ডা ধারা বয়ে গেল মেরুদণ্ড বেয়ে। তার মনে পড়ল ইয়ং তাকে 1 মাসের সময় দিয়ে গিয়েছিল। অদৃশ্য অনুচরের সংকেতলিপি মনে করিয়ে দিল 30 দিনের একদিন গত হল। রাতের অন্ধকারে নিঃসারে এসে রেখে গেছে এই চিরকুট। অথচ শোবার আগে দরজা জানালা সে নিজের হাতেই এটে বন্ধ করেছিল। গোপনচারী এমন শক্তিধর শত্রুর সঙ্গে কি করে এটে উঠবে ফেরিয়ার? এই ঘোর বিপদে পাশে দাঁড়াবার মতো একমাত্র জেফারসন ছাড়া দ্বিতীয় কেউ নেই, কিন্তু সেও এখন নাগালের বাইরে। ফেরিয়ার চিরকুটটা দুমড়ে মুচড়ে বাইরে ফেলে দিল। লুসিকে কিছুই জানালো না এ ব্যাপারে। পরের দিন ঘটল আরো ভয়ঙ্কর ব্যাপার। মেয়েকে নিয়ে ব্রেকফাস্টে বসেছে ফেরিয়ার। এমন সময় কড়িকাঠের দিকে তাকিয়ে সবিস্ময়ে চেঁচিয়ে উঠল লুসি। ফেরিয়ার তাকিয়ে দেখে পোড়া কাঠ দিয়ে লেখা একটা সংখ্যা, 28। ফেরিয়ার সবই বুঝল, কিন্তু মেয়েকে ভাঙল না কিছুই। সে রাতে বন্দুক নিয়ে পাহারায় বসে রইল ফেরিয়ার। কান সজাগ রাখল খরগোশের মতো, কিন্তু কাউকে নজরে পড়ল না, কোনো শব্দও কানে এলো না। পরদিন দরজা খুলতেই দেখল পাল্লায় রং দিয়ে বড় বড় করে লেখা 27। উদ্বেগে উৎকণ্ঠায় এইভাবে একটার পর একটা অভিশপ্ত রাত কেটে চলল। আর অদৃশ্য শত্রু বাড়ির কোথাও না কোথাও লিখে রেখে যাচ্ছে অবশিষ্ট দিনের হিসাব। 1 মাস শেষ হতে আর কতদিন বাকি। একটা করে দিন কমছে, আর অসীম আতঙ্ক ক্রমশ ভারী হয়ে বসছে বুকের উপরে। উদ্ভ্রান্ত ভয়ের তো ফেরিয়ার একাই বয়ে চলেছে এই বোঝা। জেফারসনের আশায় বুক বেঁধেছিল কিছুদিন, কিন্তু একে একে দিনের মেয়াদ হ্রাস পেয়ে যখন দিনে এসে ঠেকল, সেই প্রত্যাশাও হয়ে এলো ক্ষীণ। ফেরিয়ার বুঝতে পারল বৃথা দিন গোনা, পরিত্রাণের আর পথ নেই। পালিয়ে যে বাঁচবে সেই উপায় নেই। পাহাড় ঘেরা এই উপনিবেশ থেকে পালাবার পথ তার অজানা।
তাছাড়া পথের মোড়ে মোড়ে বসে গেছে সতর্ক প্রহরা। এই পরিস্থিতিতে আত্মসমর্পণ ছাড়া বাঁচবার কোনো পথ নেই। প্রতীক্ষার শেষ প্রান্তে পৌঁছে মরিয়া হয়ে উঠল ফেরিয়ার। জীবন যায় যাবে, তবু মেয়েকে এমন বিসর্জন হতে দেব না। দিনরাত তন্ময় হয়ে কেবল এসব ভাবনাই ভাবে অসহায় ফেরিয়ার। আকুল কান্না দুমড়ে মুচড়ে বুক ভেঙে গলা ঠেলে আসতে চায়। অতি কষ্টে সংযত করে নিজেকে। 2 সংখ্যাটি যেদিন বাড়িতে বিজ্ঞাপিত হলো, সেদিন রাতে আর নিজেকে সামলাতে পারল না ফেরিয়ার। 1 মাসের মেয়াদ শেষ হতে আর 1 দিন বাকি। তারপর কি হবে লুসির? ভাবতে ভাবতে অসহায় অক্ষম ফেরিয়ার চোখ ঢেকে কেঁদে ওঠে হু হু করে। সহসা কান্না থামিয়ে কান সজাগ করে ফেরিয়ার। এই নিস্তব্ধ নিশীথে কোথায় যেন একটা শব্দ হলো। কিছুক্ষণ শব্দ বন্ধ করে কান পেতে থাকলো। হ্যাঁ, দরজার কাঠে যেন আলতো টোকার শব্দ। ছিটকে হলঘর পেরিয়ে দোরগোড়ায় এসে দাঁড়ালো ফেরিয়ার। নিশ্চয়ই শেষ দিনের বিজ্ঞপ্তি কেউ লিখতে এসেছে। সহ্যের শেষ সীমায় দাঁড়িয়ে চোয়ালে চোয়াল চেপে এক মুহূর্ত ভাবল ফেরিয়ার। তারপরই এক ঝাটকায় খিল তুলে পাল্লা খুলে দিল। নিস্তব্ধ রাত বাইরে। আকাশের তারার ক্ষীণ আলোতে তীক্ষ্ণ দৃষ্টি চালিত করল বাগানে। কিন্তু ভেড়ার গেরের অভ্যন্তরে অস্পষ্ট কোনো ছায়া নজরে পড়ল না। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুরে দাঁড়াতেই সহসা পায়ের দিকে নজর পড়তে চমকে উঠল ফেরিয়ার। বুক থুবড়ে মাটির উপর টানটান হয়ে পড়ে রয়েছে একটি লোক। আতঙ্কে 2 পা পিছিয়ে এসে চিৎকার করে উঠতে যাচ্ছিল ফেরিয়ার। তার আগেই দেখল সাপের মতো বুকে হেঁটে মানুষটা ঘরের মধ্যে গিয়ে ঢুকল। পরক্ষণেই উঠে দাঁড়িয়ে ঘরের পাল্লা দুটো বন্ধ করে দিয়ে ঘুরে দাঁড়ালো জেফারসন হোপ। এ কি তুমি? যেন মুক্তির আনন্দ উদ্গত হলো ফেরিয়ারের কণ্ঠ থেকে। এভাবে আসতে গেলে কেন? ঘরের টেবিলে তখনও ফেরিয়ারের রাতের খাবার ঢাকা ছিল। জেফারসন টেবিলে বসে ঠান্ডা খাবার মুখে তুলতে তুলতে বলল, আগে কিছু খেয়ে নেই, পরে কথা হবে। দুটো পুরো দিন পেটে দানা পানি কিছু পড়েনি। ঠান্ডা রুটি মাংস খেয়েই পেট ভরালো জেফারসন। তারপর ঘুরে বসে বলল, বাড়ির চারিদিকেই পাহারা, সূচ গলবার ফাঁক নেই, কিন্তু আমাকে আটকাবে সে ক্ষমতা কোথায় ওদের? জেফারসন, বড় বিপদ আমাদের। জেফারসন বলল, আমি জানি, কালই শেষ দিন, তাই এভাবে এ সময় আসতে হলো সুযোগ করে। আজ রাতেই যা করবার করতে হবে, আর সময় নেই। ইগল র্যাভিনে 2টা ঘোড়া আর একটা গাধা বেঁধে রেখে এসেছি। দরকারি যা কিছু সঙ্গে নিয়ে নিন। পাহাড়ের মধ্য দিয়ে কারসন সিটি চলে যাব, ঠিক করে এসেছি। তাড়াহুড়ো করে তখনই লুসিকে জাগানো হলো। খাবার দাবারের একটা পোটলা বাঁধল জেফারসন, সাথে জল ভরে নিল। লুসি তার দরকারি মূল্যবান জিনিসের একটা পোটলা বেঁধে জেফারসনের হাতে দিল। এতদিন পরে দেখা, এমন এক পরিস্থিতি যে 2টো মুখের কথাও বলতে পারল না সে জেফারসনকে। কয়েক মিনিটের মধ্যেই পোটলাপটলি বাধা হয়ে গেল। জেফারসন বলল, ওরা সদর দরজা আর খিড়কির দরজায় নজর রেখেছে, তবে পাশের জানালা দিয়ে বেরিয়ে ক্ষেতের মধ্যে যাওয়া যাবে। রাস্তায় পৌঁছে মাইল 2 গেলেই ঘোড়ার কাছে পৌঁছাতে পারবো। এখনই বেরিয়ে পড়লে ভোর নাগাদ পাহাড়ের মাঝামাঝি পৌঁছানো যাবে। পথের অবস্থা কেমন? ফেরিয়ার শঙ্কিত দৃষ্টিতে জানতে চায়। জেফারসনের ঢিলা পোশাকের সামনে উকি মারছিল রিভলভার। তার উপর হাত রেখে সে দীপ্ত তেজে বলে উঠল, যেমনই হোক আমাদের এগুতে হবে। শেষ হবার আগে অন্তত কয়েকটাকে তো নিয়ে যেতে পারবো। জেফারসন বেশ কিছু সোনার মোহর আর নোট সঙ্গে এনেছিল, তুলে দিল ফেরিয়ারের হাতে। নিজের সঙ্গে যা ছিল সব একসঙ্গে তুলে বোঝাই করে ঘাড়ে নিল সে। জেফারসন খাবারের পুটলি আর জলের পাত্র নিল। লুসি নিল নিজের পোশাক আশাকের পুটলি। বাড়ির সব আলো নেভানো। আকাশে হালকা মেঘের আস্তরণ। জানালা খুলে একে একে সবাই নেমে এলো বাগানে। তারপর মাথা নিচু করে রুদ্ধ নিঃশ্বাসে ঝোপের আড়ালে গা ঢেকে এসে পৌঁছল শস্য ক্ষেতের ধারে। সামনে একটা ফাঁক, তার ভেতর দিয়ে গলে ক্ষেতের মধ্যে ঢুকতে হবে। পথ দেখিয়ে সামনে চলছে জেফারসন। ফাঁকের মধ্যে ঢুকতে গিয়ে কিন্তু থমকে গেল। আচমকা ঘুরে দাঁড়িয়ে দুহাতে চেপে বাপ বেটিকে মাটিতে শুইয়ে দিল। পরক্ষণে নিজেও পড়ে রইল নিশ্চল হয়ে। এই সময়েই একটা নিশাচর পাহাড়ি পেঁচা ডেকে উঠল কর্কশ কণ্ঠে, গজ কয়েক দূরেই।
খানিকটা দূর থেকে যেন জবাবে ডেকে উঠল আরেকটা পেঁচা। পেঁচার ডাক থামতেই সামনের ক্ষেতের ফাঁকের ভেতর থেকে একটা আবছায়া ছায়ামূর্তি উঠে দাঁড়ালো। এই ফাঁকটাতেই ঢুকতে যাচ্ছিল জেফারসন। তার সতর্ক বুনো কান বিপদের আভাস পেয়ে রুখে দিয়েছিল। দেখা গেল মাটি ছেড়ে উঠে দাঁড়াতেই সেই ছায়ামূর্তির মুখ থেকে বেরিয়ে এলো পেঁচার কর্কশ ডাক। সেই ডাক শুনে অন্ধকারের মধ্য থেকে বেরিয়ে এলো আরেকটা ছায়ামূর্তি। প্রথম মূর্তি বলল, মনে থাকে যেন, কালকে মাঝরাতে নিশাচর হুইপার হুইল পাখি 3 বার ডাকবে পরপর। ঠিক আছে, ব্রাদার ড্রেভারকে জানিয়ে দেব, বলল দ্বিতীয় মূর্তি। ব্রাদার ড্রেভার যেন সবাইকে বলে দেয় 9 to 7, 7 to 9। দুই মূর্তি দুদিকে এগিয়ে গিয়ে মিশে গেল অন্ধকারের মধ্যে। মাটির উপর মরার মতো পড়ে থেকে সবই শুনল জেফারসন। সংকেত আর পাল্টা সংকেত ধ্বনি কানে লেগে রইল তার। পায়ের শব্দ দূরে মিলিয়ে যাবার সঙ্গে সঙ্গে কুজো হয়ে উঠে দাঁড়ালো জেফারসন। তারপর বাপ বেটিকে টানতে টানতে সেই ফাঁকের ভেতর দিয়ে গলে গিয়ে ছুটতে লাগলো সামনে। কারোর মুখে কোনো কথা নেই, মাথা নিচু করে কেবল ছোট। লুসি দম ফুরিয়ে থমকে গেলে পাজাকুলে করে তুলে নিয়ে ছুটছে জেফারসন। মাঝে মাঝে ফিসফিস করে বলছে, সাবধান, চারিদিকে প্রহরা, তাড়াতাড়ি পার হয়ে যেতে হবে। হাঁপাতে হাঁপাতে হাই রোডে পৌঁছলো 3 জন, কিন্তু থামল না, ছুটতে লাগলো আরো বেগে। কিছু দূরেই একটা এবড়ো থেবড়ো পায়ে চলা পথ বেরিয়ে পাহাড়ের দিকে গেছে। এদিককার পথঘাট জেফারসনের মুখস্থ। মোড় ঘুরল পায়ে চলা পথ, বন্ধুর দুর্গম পথ, মাঝে মাঝে পাথরের বাধা। একটা সংকীর্ণ নদীখাত পেরিয়ে একে একে আরো বেশ কিছুটা এগিয়ে চারিদিকে উঁচু পাথরের পাঁচিল ঘেরা একটা নিভৃত অঞ্চলে এসে থামল সকলে। বাইরে থেকে দেখা যায় না বলে বাহনগুলো বাধা ছিল এখানেই। জেফারসন ঝটপট লুসিকে বসিয়ে দিল গাধার পিঠে। তারপর নিজেরা দুজনে দুটা ঘোড়ার পিঠে চেপে বসল। ঘোড়া হাঁকিয়ে চলল বিপজ্জনক খাড়াই পথে। সামনে দুস্তর পথ, পেছনে শত্রুর ভয়, মনে শঙ্কা। সবকিছু উপেক্ষা করে দুরন্ত প্রাণশক্তিতে ভরপুর জেফারসন ঘোড়া হাঁকিয়ে চলেছে। পরপর লাইন দিয়ে চলেছে 3 জনের বাহন। একদিকে মাথা তুলে দাঁড়ানো দেয়ালের মতো খাড়া পাথরের পাহাড়, আর এক পাশে অমসৃণ পাথরের চাই ইতস্তত ছড়ানো। তার মধ্য দিয়ে যে সংকীর্ণ পথরেখা, অতি সতর্ক দৃষ্টিতে সেই পথে বাহন চালনা করতে হচ্ছে। যতই এগোচ্ছে ততই দূরে সরে যাচ্ছে মহন্তদের অভিশপ্ত শহর। বুকের পাষাণ ভার যেন হালকা হয়ে যাচ্ছে ততই। নিস্তব্ধ দুর্গম পাহাড়ি পথে চলতে চলতে সহসা ভয়ার্ত স্বরে চেঁচিয়ে ওঠে লুসি। সামনেই বিশাল এক পাথরের মাথার উপরে দাঁড়িয়ে একজন, হাতে বন্দুক। তারাজলা আকাশের পটভূমিতে পরিষ্কার দেখতে পেল জেফারসন তাকে। পথচারী 3 মূর্তিকেও দেখতে পেয়েছে সে। গলা উঁচিয়ে হাঁক দিল, কে যায়? নিস্তব্ধ গিরিসংকটের পাথরে পাথরে প্রতিধ্বনি তুলে দূরে মিলিয়ে গেল সেই চিৎকার ধ্বনি। পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ানো পেশিবহুল শক্ত দেহে দামাল ভয়শূন্য মন জেফারসনের। লোকটার হাঁক কানে যেতেই কোমরে ঝোলানো রাইফেলে হাত রেখে চিৎকার করে বলে উঠল, নেভাদার অভিযাত্রী। বন্দুকের ট্রিগারে হাত রেখে নিঃসঙ্গ প্রহরী বলল, কার হুকুমে? এক মুহূর্তে চিন্তা না করে জবাব দিল জেফারসন, 4 মহন্তর হুকুমে। 9 to 7। বাগানের পথে শুনে আসা সংকেত প্রতিসংকেতের বয়ান মনে রেখেছিল জেফারসন, তাই সঙ্গে সঙ্গে জবাব দিল, 7 to 9। প্রহরী প্রতিসংকেত শুনে সন্তুষ্ট হলো বোঝা গেল। বলল, এগিয়ে যান, ঈশ্বর পথ নির্বিঘ্ন করুন। মহন্তদের এলাকার শেষ এখানেই। সর্বশেষ পাহাড়ার ঘাটি পার হওয়া গেল। পথ এখন থেকে অনেক চওড়া হয়ে এগিয়েছে। প্রহরীর জবাবে নিশ্চিন্ত হয়ে দ্রুত ঘোড়া হাঁকালো 3 পলাতক। সামনে বিস্তীর্ণ মুক্তির পথ। দীর্ঘ সংকীর্ণ গিরিসংকটের পথেই রাতটা কাটল। বিরামহীনভাবে কখনো পাশাপাশি, কখনো পেছনে পেছনে সার দিয়ে চলছে 2টি ঘোড়া আর 1টি গাধা। চলতে চলতে ভোরের সূর্য যখন লাল আভা ছড়িয়ে দিয়েছে পাহাড়ের মাথায় মাথায়, সেই সময়ে ওরা পৌঁছলো একটা খরস্রোতা নদীর ধারে। ঘোড়াগুলোকে জল খাওয়ানো হলো এখানে।
নিজেরাও পাথরের উপর বসে প্রাতরাশ সেরে নিল। ক্লান্তি আর অবসাদে শরীর ঝিমিয়ে আসতে চাইছে, কিন্তু দুদণ্ড বসে বিশ্রাম নেওয়ার সময় নেই। ক্লান্তিহীন জেফারসন তাড়া দিয়ে বলে ওঠে, এখনো বিশ্রামের সময় আসেনি, অনেক পথ ভাঙতে হবে এখনো, নইলে আর প্রাণ বাঁচানো যাবে না। কারসন সিটিতে পৌঁছে নিশ্চিন্ত হয়ে বিশ্রাম নেওয়া যাবে। আবার শুরু হলো তিন মূর্তির পথ চলা, সংকীর্ণ গিরিসংকট বেয়ে এগিয়ে চলা। গোটা দিনটা কাটল একইভাবে। রাতে কয়েক ঘন্টার জন্য সামান্য বিশ্রাম জুটল বটে। সূর্য ওঠার আগেই শুরু হলো আবার যাত্রা। এদিকে সঙ্গের খাবারও নিঃশেষ হয়ে এসেছে। তার জন্য অবশ্য ঘাবড়ায় না জেফারসন। পাহাড়ে জীবন ধারণের উপায় তার জানা। এখন দরকার নিরাপত্তা। শত্রুর লৌহমুষ্টি যেখানে পৌঁছবে না, এমন একটা জায়গা। পেছনে এখনো পর্যন্ত অবশ্য শত্রুর আভাস নজরে পড়েনি। এ যাত্রা হয়তো প্রাণে বেঁচে গেল। দুপুরের দিকে একটা জায়গায় ঘোড়া থামালো জেফারসন। পাহাড়ের খাজে ঘোড়া বাঁধল। তারপর শুকনো ডালপালা জোগাড় করে আগুন জ্বালালো। কনকনে ধারালো হাওয়ায় গা গরম না করলে আর চলছে না। ঠিক জায়গা দেখে বাপ বেটিকে বসিয়ে দিয়ে রাইফেল হাতে বেরিয়ে পড়ল শিকারের খোঁজে। দাও দাও করে জ্বলছে আগুন। বাপ বেটিতে উবু হয়ে বসেছে আগুনের পাশে, ঘোড়া আর গাধা পাশে দাঁড়িয়ে। এই দৃশ্য পেছনে রেখে পাহাড়ের গা বেয়ে এগিয়ে চলছে জেফারসন। গিরিসংকটের পর গিরিসংকট পার হয়ে গেল, কিন্তু কোনো শিকারী নজরে পড়ল না। কতদূর এগিয়ে গেছে বুঝতে পারছে না জেফারসন। ঘন্টা দুতিন একইভাবে ঘুরছে। ভাবছে বৃথা আর হয়রানি না হয়ে এবার ফিরবে। এমন সময় চোখে পড়ল 300-400 ফুট ওপরে একটা শিখরের কিনারায় একটা ভেড়া দাঁড়িয়ে আছে। প্রকাণ্ড একজোড়া শিং মাথার উপরে স্পষ্ট দেখা যাচ্ছে। জেফারসন কাঁধের রাইফেল হাতে তুলে নিল। পাহাড়ের গায়ে গা মিশিয়ে শুয়ে পড়ে অনেকক্ষণ ধরে লক্ষ্য স্থির করল। তারপরে একসময় টিপ করে ট্রিগার টিপে দিল। অব্যর্থ লক্ষ্য। ছিটকে পড়ে পাহাড়ের গায়ে আছড়ে পড়ল ভেড়াটা। তারপর ঢালু গা বেয়ে গড়িয়ে গেল নিচের উপত্যকায়। মৃত ভেড়ার শরীরের বিভিন্ন অংশ থেকে বেশ খানিকটা মাংস কেটে নিল জেফারসন। বেলা শেষ হয়ে এসেছে। এক্ষুনি না ফিরলে পথ দেখে চলা দায় হবে। শিকারের সন্ধানে কতদূর চলে এসেছে কে জানে। মাংস কাঁধে ফেলে দ্রুত পা চালালো জেফারসন। উপত্যকা থেকে বেরিয়ে অনেকগুলো গিরিসংকট একই রকম দেখতে। তাড়াহুড়ো করে চলতে গিয়ে অপরিচিত পথে চলে গেল জেফারসন। সামনে একটা পাহাড়ি নদী। এই নদী সে আগে দেখেনি, তাই আবার ফিরল। এগিয়ে চলল আরেকটা গিরিসংকট ধরে। অন্ধকার নেমে এসেছে চারপাশে। ঝাপসা হয়ে এসেছে সামনের পথ। ঘুরতে ঘুরতে পরিচিত পথে নেমে এলো জেফারসন। পা যেন আর চলতে চাইছে না। শরীরেও অপরিসীম ক্লান্তি, তবু চলার খান্তি নেই। অনেকক্ষণ বেরিয়েছে সে। ওদিকে ওরা বাপ মেয়েতে নিশ্চয়ই তার পথ চেয়ে অধীর হয়ে উঠেছে। সহসা উল্লেসিত হয়ে উঠল জেফারসন। সামনের গিরিসংকটের প্রবেশ মুখ নজরে পড়ল আবছাভাবে। চিনতে পারল এই গিরিসংকটেই আগুন জ্বেলে বসিয়ে রেখে দিয়েছিল দুজনকে। আনন্দে দুহাত মুখের কাছে এনে গম্ভীর তীক্ষ্ণ শব্দ বাতাসে ছড়িয়ে দিল জেফারসন। প্রতিধ্বনির লহরী তুলে দূর থেকে দূরে মিলিয়ে গেল সেই শব্দ। জেফারসন ফিরে এসেছে, এই তার সংকেত। কিছুক্ষণ অপেক্ষা করে পাল্টা সংকেত শুনবার জন্য কান পেতে রইল, কিন্তু কোনো সাড়াই পাওয়া গেল না। আবার চিৎকার করে জেফারসন, পরপর কয়েকবার, কিন্তু নিস্তব্ধ বিজন গিরিসংকটে প্রতিধ্বনি ছাড়া আর কোনো শব্দই পাওয়া গেল না। থমকে দাঁড়িয়ে পড়ল জেফারসন। অজানা আতঙ্কে বুক কেঁপে উঠল। পরক্ষণেই কাঁধের মাংসের বোঝা ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটে চলল সামনে। মোড় ঘুরতে সেই জায়গাটা যাবার সময় দেখে গিয়েছিল দাও দাও করে আগুন জ্বলছে। এখনো আগুনের আভা দেখা যাচ্ছে বটে, কিন্তু বোঝা যায় অনেকক্ষণ আগুনে কাঠ পড়েনি। নিঃশব্দ নিস্তব্ধ চারদিক। রুদ্ধশ্বাসে দৌড়ে নেমে এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল জেফারসন। বৃদ্ধ ফেরিয়ার, লুসি, বাহন তিনটি, কোনো কিছুরই চিহ্ন কোথাও নেই। জাদু বলে যেন সব উধাও হয়ে গেছে। জেফারসন বুঝতে পারল মহন্তদের অদৃশ্য ভয়ঙ্কর সংগঠনের চোখকে ফাঁকি দিতে পারেনি সে। নিঃশব্দে এগিয়ে এসে থাবা বাড়িয়ে শিকার তুলে নিয়ে গেছে। হতচকিত কিংকর্তব্য বিমূঢ় জেফারসন।
কিন্তু শেষ মুহূর্তের কর্তব্য স্থির করে নেয় সে। অদৃশ্য প্রাণশক্তি সঞ্চারিত হয় দেহের প্রতিটি শিরা উপশিরায়। শক্তিশালী দুর্দান্ত শত্রুর সামনেও অসহায় মনে করে না সে নিজেকে। ধীরপায়ে এগিয়ে এসে নতুন কাঠ ফেলে ফু দিয়ে আগুন জ্বালে অগ্নিকুণ্ডে। লকলকে শিখার আলোয় তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করতে থাকে চারদিক। অনেকগুলো ঘোড়ার পায়ের ছাপ দেখে সে নিঃসংশয় হয়। সল্টলেক সিটির অশ্বারোহী বাহিনীর স্পষ্ট নিদর্শন অতর্কিতে এসে শিকারকে তুলে নিয়ে গেছে। সহসা চারদিকে চোখ পড়তে চমকে উঠল জেফারসন। লাফ দিয়ে এগিয়ে যায় সামনে। লাল রঙের মাটির একটা ঢিবি। আগে এ ঢিবি ছিল না, সদ্য খোঁড়া। আকার আকৃতি দেখে নিশ্চল হয়ে যাবার মতো অবস্থা হলো তার। কবর নয় তো। এগিয়ে গিয়ে দেখতে পেল একটা লাঠি পোতা রয়েছে। লাঠির ডগায় আটকানো একটা কাগজের টুকরো। তাতে লেখা, জন ফেরিয়ার, সল্টলেক সিটির প্রাক্তন বাসিন্দা, মৃত্যু ৪ আগস্ট 1860। কাগজের টুকরোটা হাতে নিয়ে ক্ষিপ্তের মতো আরেকটা কবরের সন্ধান করতে থাকে জেফারসন। কিন্তু না, কোথাও আর কোনো চিহ্ন দেখতে পায় না। মাথার চুলে হাত বুলিয়ে মুঠি চেপে ধরে জেফারসন। লুসিকে তারা ঘোড়ায় চাপিয়ে নিয়ে গেছে। মহন্ত পুত্রদের কারো অন্তপুরে তার সব আশা আকাঙ্ক্ষা ও স্বপ্নের সমাধি রচিত হবে। পারা গেল না। প্রাণপণ চেষ্টা করেও নির্মম নিয়তিকে এড়ানো সম্ভব হল না। লুসি তার সমস্ত নাগালের সীমার বাইরে। কিছুই আর করবার নেই। সহসা দেহের কোষে কোষে ধ্বনিত হতে থাকে একটা শব্দ, প্রতিশোধ। আর কিছু করার না থাকে। একটি কাজ এখনো করবার আছে। বুক ভাঙা এই শোক শান্ত করতে হলে শত্রুদের নিজ হাতে এই কুকর্মের চরম শাস্তি দিতে হবে। নিতে হবে প্রতিশোধ। অটল সংকল্পে মুষ্টি দৃঢ়বদ্ধ করে অগ্নিকুণ্ডের লেলিহান শিখার সামনে দাঁড়িয়ে বারবার উচ্চারণ করতে থাকে জেফারসন, প্রতিশোধ চাই, প্রতিশোধ। মাংসের ঝোলা কুড়িয়ে এনে ধীরে সংযত হাতে রান্না করল জেফারসন। রান্না মাংস পুটলিতে বেঁধে পরমুহূর্তে রওনা হলো ফেলে আসা পাহাড়ি পথ ধরে, যে পথে শত্রুরা তার লুসিকে লুণ্ঠন করে এগিয়ে গেছে। প্রতিহিংসার লেলিহান আগুন বুকে নিয়ে পাগলের মতো পা চালাতে থাকে জেফারসন। ক্লান্তি, অবসাদ, শোক, নৈরাশ্য সবকিছু তুচ্ছ করে। ঘোড়ায় চেপে যে গিরিসংকট পার হয়ে এসেছিল সে, পায়ে হেঁটে অতি কষ্টে 5 দিনে সেখানে সে ফিরে এলো। পাথরের গায়ে পায়ে হয়েছে রক্তাক্ত, কাটার খোঁচায় পোশাক ছিঁড়ে হয়েছে ফালা ফালা। রাতে কোথাও 2-1 ঘন্টার বিরতি ছাড়া টানা চলেছে তার পদযাত্রা। তবু ক্লান্তিহীন জেফারসন। চোয়ালে চোয়াল চেপে নিঃশ্বাসে প্রশ্বাসে জপছে কেবল একটি শব্দ, প্রতিশোধ। 6 দিনের দিন এসে পৌঁছল সেই ঈগল গিরিসংকটে। মহন্তদের শহর এখান থেকে দেখা যায় অনেক নিচে। পাথরের ছায়া দাঁড়িয়ে আগুন জ্বলা চোখে তাকিয়ে থাকে সেদিকে। অসীম অবসাদে শরীর ভেঙে আসছে। তবুও রাইফেলে ভর দিয়ে তাকিয়ে দেখতে থাকে শহরের চতুর্দিক। কয়েকটা মূল সড়কে রঙিন পতাকা চোখে পড়ল। গৃহসজ্জার চিহ্ন রয়েছে ইতস্তত, কোনো উৎসবের স্পষ্ট চিহ্ন। কিন্তু হঠাৎ উৎসব কিসের? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে জেফারসন। এমন সময় ঘোড়ার খুরে শব্দ কানে আসে। চমকে উঠে ঘাড় ফিরিয়ে তাকায়। সরাসরি তার দিকেই এগিয়ে আসছে শব্দটা। ক্রমে অশ্বারোহী নজরে পড়ে। চিনতে পারে জেফারসন, তার একসময়ের ঘনিষ্ঠ বন্ধু কুপার মর্মন। জেফারসন নিজেকে প্রস্তুত করে নেয়। হতভাগিনী লুসি ফেরিয়ারের খবর সংগ্রহ করতে হবে কুপারের কাছ থেকে। জেফারসন ক্লান্ত অবসন্ন পদক্ষেপে সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কুপার, চিনতে পারো? আমি জেফারসন হোপ। ঘোড়ার লাগাম টেনে অকপট বিস্ময়ে তাকিয়ে থাকে কুপার। তার জেফারসনকে চিনতে ভুল হয় না। কিন্তু সেই যৌবনদীপ্ত প্রাণচঞ্চল মূর্তির এই কি হাল? গায়ের কাপড় চুপড় শতছিন্ন, মুখ শুষ্ক, দীপ্তিহীন চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত, আপাদমস্তক কালিমাময়, যেন ভয়ঙ্কর কোনো ঝড় থেকে উঠে এসেছে। ধীরে ধীরে প্রচ্ছন্ন আতঙ্ক ছড়িয়ে পড়েছে কুপারের চোখে মুখে। শরীরের একই হাল হয়েছে তোমার। শিগগির গা ঢাকা দাও। ফেরিয়ারদের ভাগিয়ে নিয়ে গিয়েছিলে বলে পরোয়ানা বেরিয়েছে তোমার নামে। 4 মহন্ত চতুর্দিকে চর লাগিয়ে দিয়েছে। তোমার সঙ্গে কথা বলাও এখন বিপদ। জেফারসন ক্লান্ত গলায় বলল, পরোয়ানার তোয়াক্কা করি না আমি। কুপার, আমাকে একটি খবর জানিয়ে দাও। তুমি আমার অনেক দিনের পুরনো বন্ধু।
ঈশ্বরের নামে বলছি, নিশ্চয়ই তুমি লুসির খবর রাখো। যা জানো আমাকে বলে যাও। লুসি ফেরিয়ার এখন কোথায়? ড্রেভার সোকরার অন্তপুরে। বিয়ে হয়েছে কালই। মাথাটা ঘুরে গেল জেফারসনের। মুখ হলো রক্তশূন্য। কোন রকমে নিজেকে সামলে একটা পাথরের গায়ে বসে পড়ল। লুসির বিয়ে হয়ে গেছে, কোন রকমে দম টানতে টানতে বলল জেফারসন। দেখছ না, এন্ডোমেন্ট হাউজে পতাকা উঠছে। কালই বিয়ে হয়ে গেল। বিয়ে নিয়ে গন্ডগোল পাকিয়ে উঠেছিল ড্রেভার আর স্ট্যান্ডারসনের মধ্যে। যে দলটা তোমাদের পিছু নিয়েছিল ওরাও ছিল তাদের মধ্যে। লুসির বাবাকে গুলি করে মেরেছিল স্ট্যান্ডারসন। সে কারণে সে ছিল বড় দাবিদার। শেষ পর্যন্ত অবশ্য ড্রেভারের দল ভারী হয়ে গেল মিটিংয়ে। নেতার ড্রেভার ছোকরাকেই দিল লুসিকে। মেয়েটাকে দেখেছি আমি, এর মধ্যেই শেষ হয়ে এসেছে। বেশি দিন টিকবে বলে মনে হয় না। শুনতে শুনতে উঠে দাঁড়ালো জেফারসন। উত্তেজনায় কাঁপতে কাঁপতে চলতে লাগলো সামনের দিকে। কুপারও কথা বাড়ালো না, নিজের পথে চলে গেল। পেছনে রেখে গেল প্রতিহিংসাতাড়িত হিংস্র ভয়ঙ্কর জেফারসনকে। কুপার যে আশঙ্কা প্রকাশ করে গিয়েছিল, মাসখানেকের মধ্যেই তা সত্য হয়ে দেখা দিল। ঘৃণিত বিবাহের অভিশাপ থেকে মুক্তি পেল লুসি। বিয়ের পর থেকেই বিছানা নিয়েছিল, সেই বিছানা থেকে আর উঠে দাঁড়ালো না। 1 মাস পার না হতেই সব শেষ হয়ে গেল। ড্রেভার সোকরার নজর ছিল জন ফেরিয়ারের সম্পত্তির দিকে। লুসির মৃত্যু হলো বটে, কিন্তু সম্পত্তির মালিকানা তার হাতে এসে গেল। ফুর্তি কিছু কমল না তার। এদিকে অন্যান্য বউরা মরা আগলে রইল সারা রাত। কবরে দেওয়ার আগের রাত এভাবেই কাটাতে হয়, এটাই মর্মন প্রথা। মেয়েরা ঘরে কফিন আগলে বসে আছে। রাত গভীর। এমন সময় ঘটল এক আশ্চর্য কাণ্ড। আচমকা ঘরের দরজা খুলে গেল সশব্দে। ছুটে ঘরে ঢুকলো রোদে পোড়া বিধ্বস্ত চেহারার একটি মূর্তি। ভয়ে কাঠ হয়ে গেল মেয়েরা। সেই মূর্তি তীব্র চোখে মেয়েদের দিকে তাকিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল কফিনের পাশে। হাঁটু করে বসল। উবু হয়ে প্রাণহীন হিমশীতল ললাটের ঠোঁট ছুঁয়ে এক ঝাটকায় আঙ্গুল থেকে টেনে নিল বিয়ের আংটি। বিভৎস বিকৃত মুখে বলে উঠল, এই আংটি কবরে যাবে না। বলেই ঝড়ের বেগে ছিটকে বেরিয়ে গেল ঘর থেকে। উপস্থিত মেয়েদের কিছু বুঝবার আগেই পলকের মধ্যে ঘটে গেল ঘটনাটা। কারোর মুখে টু শব্দটি পর্যন্ত বেরোল না। লুসির মৃত্যুর পর পার হলো কয়েক মাস। ইতিমধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ল একটা গুজব। শহরের উপকণ্ঠে নির্জন গিরিসংকটে নাকি একটা ভৌতিক মূর্তিকে দেখা যাচ্ছে। কাকে যেন খুঁজে ফিরছে সেই মূর্তি। একদিন স্ট্যান্ডারসন জানালায় দাঁড়িয়েছিল। সহসা একটা বন্দুকের গুলি ছুটে এলো পাহাড়ের দিক থেকে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট গুলিটা ভাগ্যক্রমে তার মাথায় না লেগে বিদ্ধ হলো দেয়ালে। আর একবার পাহাড়ে টহল দেবার সময় উপর থেকে একটা বিশাল পাথর গড়িয়ে পড়ে ড্রেভারের মাথার উপর। ভাগ্যক্রমে পাহাড়কে পড়ে যাওয়ায় পাথরটা আঘাত না করে পাশ দিয়ে বেরিয়ে যায়। এই দুটি ঘটনার পরেই সেই ভৌতিক মূর্তির রহস্য স্পষ্ট হয়ে যায় সকলের কাছে। সদল বলে তল্লাশি চালানো হয় পাহাড়ে, কিন্তু কোনো হদিস পাওয়া গেল না জেফারসন হোপের। ড্রেভার আর স্ট্যান্ডারসন ছোকরা নিজেদের গতিবিধি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হলো। বাড়ির বাইরে বেরোনো বন্ধ করলো। সতর্ক পাহারা বসালো বাড়ির চারদিকে। বিশেষ কারণে বাইরে কাউকে বেরোতে হলে প্রহরী বেষ্টিত হয়ে বেরোয়। এভাবে চলল কিছুদিন। নতুন কোনো ঘটনা আর ঘটল না। পাহাড়েও ভৌতিক মূর্তি আর নজরে পড়ে না কারোর। শত্রুর ভয় কমল খানিকটা। এদিকে জেফারসন নিয়েছে নতুন পরিকল্পনা। প্রতিহিংসার দহনে দগ্ধ হচ্ছিল সে। শত্রুকে আঘাত করবার সুযোগের প্রতীক্ষায় রোদে পুড়ে জলে ভিজে অনাহারে অনিদ্রায় কাটছিল তার দিন। ফলে শরীর ক্রমশই অশক্ত হয়ে আসতে লাগল। সে বুঝতে পারল, এভাবে নিজেকে শেষ করে ফেললে তার প্রতিজ্ঞা পালন করা হবে না। নিজের হাতে শত্রুকে শাস্তি দিতে হলে শরীরটাকে সবল সক্ষম রাখা দরকার। পাগলা কুকুরের মতো এভাবে ঘুরতে থাকলে কদিন আর দেহ ধরে রাখা সম্ভব হবে। এভাবে শত্রুপক্ষের আশা পূরণ হতে দেবে না সে। তার চাই রক্তাক্ত প্রতিশোধ। জন ফেরিয়ার আর লুসি ফেরিয়ারের খুনের প্রতিশোধ। নতুন করে প্রতিহিংসার অভিযান শুরু করতে হলে চাই অনেক টাকা আর সুস্থ সবল শরীর। তাই বুকে দাও দাও আগুন নিয়ে একদিন জেফারসন পাহাড় ছেড়ে ফিরে গেল নেভাদার খনি অঞ্চলে। 1 বছর পরেই ফিরে আসার সংকল্প নিয়েছিল জেফারসন।
কিন্তু নানান পরিস্থিতির জন্য এক এক করে 5টা বছর তাকে শেষ পর্যন্ত থাকতে হলো। এই 5 বছরে একদিনের জন্য সে ভুলে থাকেনি তার সংকল্পের কথা। বাইরে থেকেছে শান্ত ধীর, ভিতরে জ্বলেছে প্রতিহিংসার আগুন। যত দিন গেছে সেই আগুনের দাহ বৃদ্ধি পেয়েছে শতগুণ। তারপর একদিন ছদ্মবেশে নাম পাল্টে ফিরে এলো সল্ট লেক সিটিতে। মনে আশঙ্কা থাকলেও আমল দেয়নি জেফারসন। তার সামনে তখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক অপরাধীদের উপর বদলা নিতে হবে। দীর্ঘ 5 বছরের ব্যবধানে হাওয়া পাল্টে গিয়েছিল সল্ট লেক সিটির। জেফারসন শুনল গির্জার বিরুদ্ধে একদল নবীন সদস্য মাথা তুলে দাঁড়িয়েছে। ধর্ম নিয়ে মতভেদের ফলে মহন্তদের খবরদারি দমিত হয়েছে। ধর্মবিরোধী বলে ঘোষিত হয়েছে কিছু নাম। তাদের মধ্যে রয়েছে ড্রেভার আর স্ট্যাঞ্জারসন। প্রাণের আশঙ্কায় দেশ ছেড়ে পালিয়েছে তারা। কোথায় গেছে কেউ জানে না। তবে গুজব শোনা গেল, ড্রেভার বিষয় সম্পত্তি বিক্রি করে বিস্তর নগদ টাকা নিয়ে গেছে সঙ্গে। স্ট্যাঞ্জারসন দেশ ছাড়া হয়েছে একেবারে খালি অবস্থায়। হতাশ হলেও ভেঙে পড়ল না জেফারসন। বুকের ভেতরের জ্বলন্ত আগুন নিয়ে নতুন অভিযান শুরু করল সে। সামান্য যে পুঁজি হাতে ছিল তাই নিয়ে সে ঘুরতে লাগলো যুক্তরাষ্ট্রের শহর থেকে শহরে। রক্তের নেশায় তখন তার উন্মত্ত অবস্থা। হাতের পুঁজি ফুরিয়ে গেলে কোন একটা জীবিকা বেছে নিচ্ছে। কিছুদিন পরে আবার নেমে পড়েছে পথে। অনবরত এই অন্বেষণ বৃথা গেল না জেফারসনের। ওহাইওর ক্লিভল্যান্ডে এক ঝলকের জন্য দেখতে পেল একটা মুখ, যে মুখের সন্ধানে সে পাগলা কুকুরের মতো ছুটে চলেছে শহর থেকে শহরে। সঙ্গে সঙ্গে প্ল্যান ছকে ফেলল জেফারসন। জানালায় দাঁড়িয়ে ড্রেভারও পলকের জন্য দেখেই চিনতে পেরেছিল তার শত্রুকে। সে এখন মস্ত ধনী, স্ট্যাঞ্জারসন তার সেক্রেটারি। মুহূর্ত মাত্র সময় নষ্ট না করে দুজনে গেল পুলিশ ফাঁড়িতে। জানালো একজন পুরনো শত্রু তাদের খুন করবার উদ্দেশ্যে পেছনে পেছনে ঘুরছে। খুঁজে খুঁজে সেই রাতে জেফারসনকে হাজতে পোরা হলো। জামিনের টাকা দিতে না পারায় কয়েক সপ্তাহ হাজতবাস করতে হলো তাকে। বেরিয়ে এসে আর শত্রু নাগাল পেল না, বাড়ি শূন্য। শুনল সেক্রেটারিকে নিয়ে ড্রেভার ইউরোপে পাড়ি জমিয়েছে। এবারে অভিযান শুরু হলো এক মহাদেশ থেকে আরেক মহাদেশে। অনেক কষ্টে পাথেয় জমিয়ে শত্রুর অন্বেষণে ছুটল জেফারসন। পিটার্সবার্গে গিয়ে শুনল পালিয়েছে আরেক শহরে। এইভাবে ধাওয়া করে শেষ পর্যন্ত নাগাল পেয়ে গেল দুই পাপিষ্ঠের। বোঝাপড়াটা হলো লন্ডন শহরে। এতদিনে যুবক জেফারসন হোপ আর যুবক নেই। পাক ধরেছে মাথার চুলে। দীর্ঘ বলিষ্ঠ দেহে এসেছে শীর্ণতা, কিন্তু বুকের আগুন রইল দগদগে। সংকল্প অটল অবিচল। এর পরের কাহিনী শোনা যাবে প্রতিহিংসা পাগলপ্রায় বৃদ্ধ জেফারসনের নিজের মুখ থেকেই। তার জবানবন্দি ডক্টর ওয়াটসনের খাতায় যেভাবে লেখা হয়েছিল হুবহু তাই তুলে ধরছে। প্রচণ্ড ধস্তাধস্তির পর আসামিকে হাতে পায়ে বাঁধন দিয়ে নিশ্চিন্ত হলাম আমরা। এমন শক্তিমান পুরুষ আগে চোখে পড়েনি। রোদে পুরা তামাটে মুখে যেন ঠিকরে পড়ছে অফুরন্ত প্রাণশক্তি। আসামি নিজেই একসময় আশ্চর্য শান্ত কণ্ঠে বলে উঠল, এবারে নিশ্চয়ই থানায় যেতে হবে। আমার গাড়ি নিচেই রয়েছে। হাত পায়ের বাঁধন খুলে দিন, নিজেই হেঁটে যাচ্ছি। আমার শরীরের ভার নিতান্ত কম নয়, বই নিতে কষ্ট হবে আপনাদের। আসামির কথা শুনে লেস্ট্রেড আর গ্রেগসন দৃষ্টি বিনিময় করল। ধৃত আসামির মুখে এমন প্রস্তাব তারা জীবনে কোনোদিন শোনেনি। শার্লক হোমস তৎক্ষণাৎ নিচু হয়ে পায়ের বাঁধন খুলে দিল। পা টান টান করে উঠে দাঁড়িয়ে সকৃতজ্ঞ চোখে সে তাকালো হোমসের দিকে। তারপর বলল, আমাকে কি করে যে খুঁজে বের করলেন বুঝতে পারছি না। আপনার ক্ষমতা সত্যি অদ্ভুত। শার্লক হোমসের নির্দেশে দুই ডিটেকটিভ ততক্ষণে উঠে পড়েছে আসন ছেড়ে। আমাকেও সঙ্গে নেওয়া হলো। সকলে মিলে আসামিকে আগে গাড়িতে তুলে দিয়ে আমরাও উঠে বসলাম। গাড়ি চালিয়ে নিয়ে চলল লেস্ট্রেড নিজে। থানায় পৌঁছে রীতিমাফিক যা যা করবার অফিসাররা যন্ত্রের মতো কর্তব্য পালন করল। এই সময়ে আরেকবার আসামি আমাদের চমকে দিল। থানার কর্তব্যরত অফিসার জানিয়েছিল এই সপ্তাহের মধ্যেই তাকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হবে। অতএব তার কিছু বলার থাকলে সে বলতে পারে। কয়েদি বলে উঠল, সবই বলবো আমি,
অনেক কিছু বলবার আছে, তবে আমাকে হয়তো কোর্টে আর শেষ পর্যন্ত যেতে হবে না। বুকটা পরীক্ষা করলেই বুঝতে পারবেন। হোমসের ইঙ্গিতে আমি উঠে গিয়ে কয়েদির বুকে হাত রাখলাম এবং সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। সর্বনাশ! বুকের খাঁচার ভিতরে একটা তোলপাড় চলছে। মুহুর্মুহ কেঁপে উঠছে বুকের দেয়াল। হোমসের দিকে শঙ্কিত দৃষ্টি ফেলে বললাম, এ যে এরিউটিক অ্যানিউরিজমের কেস। ধমনী ফুলে উঠেছে। রক্তচাপ সইতে না পেরে দেওয়াল যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। ঠিকই ধরেছেন, হেসে বলল জেফারসন হক। পাহাড়ে পর্বতে ক্লান্তিহীনভাবে অনাহারে অনিদ্রায় ঘুরে ঘুরে কাটাতে হয়েছে অনেক দিন। এরই ফলে এই রোগ। গত কয়েক বছর থেকেই অবস্থা খারাপের দিকে যাচ্ছে, কিন্তু সংকল্প সিদ্ধ না করে মরব না ঠিক করেছিলাম। এতদিনে তা পূর্ণ হলো। এবার আমি প্রস্তুত, শান্তিতে চোখ বুঝতে পারব। তবে তার আগে আপনাদের সব ঘটনা বলে যাব। মৃত্যুর মুখে দাঁড়িয়ে মিথ্যা বলবো না কিছু। সব শুনে আপনারাই বিচার করবেন, আর 5টা গলা কাটার দলে আমাকে ফেলা যায় কিনা। লেস্ট্রেড নিজের নোটবই নিয়ে বসল। জেফারসন হক বলে গেল তার কাহিনী। ড্রেভার আর স্ট্যানজারসন দুটি খুনের অপরাধে অপরাধী। একজন খুন করেছে বাবাকে, অপরজন মেয়েকে। সেই সঙ্গে খুন করেছিল আমার সমস্ত জীবনের স্বাদ স্বপ্ন, বেঁচে থাকার আনন্দকে। এরপর এদের আর বেঁচে থাকার অধিকার থাকে না। অনেক দিনের পুরনো ঘটনা, তাই আদালতে টেনে নিয়ে এই অপরাধের দণ্ডবিধানের উপায় ছিল না। কিন্তু এদের দুটি হত্যারই সাক্ষী আমি নিজে। তাই আমি হলাম একাধারে এদের দণ্ডদাতা বিচারক এবং জল্লাদ। লুসি নামে মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল আজ থেকে 20 বছর আগে, কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল ড্রেভারের সঙ্গে। সেটা ছিল একটা পাশবিক বিবাহ, তাই বুক ভেঙে গিয়েছিল মেয়েটির। তার শোচনীয় মৃত্যুর পর এই অভিশপ্ত বিয়ের আংটি ছিনিয়ে নিয়ে এসেছিলাম আমি। কুকর্মের এই চিহ্ন চোখের সামনে দেখতে দেখতে ড্রেভার মারা যাবে, কৃতকর্মের কথা তার মনে পড়বে। নিজে হাতে তাকে সেই সুযোগ এনে দেব, এই সংকল্প নিয়েই বেরিয়ে পড়েছিলাম আমি। এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পিছু ধাওয়া করেছি। সে যে কি কষ্ট তা শুধু আমিই জানি। যখন হাতের টাকা শেষ হয়ে গেছে, কোনো একটা কাজ জুটিয়ে নিয়েছি। নিজের সামান্য খরচা খরচের পরে তিল তিল করে সঞ্চয় করে সংগ্রহ করেছি পাথেয়। তারপর আবার ধাওয়া করেছি। সর্বশেষ লন্ডন শহরে এসে হাতের মুঠোয় পেয়ে গেলাম আমার শিকার। এর আগে অনেকবার হাত থেকে ফসকে বেরিয়ে গেছে। ঠিক করলাম এবার আর চোখের আড়াল করব না। ঘোড়ায় চড়া, ঘোড়ার গাড়ি চালানো আমার কাছে ছিল হাঁটা চলার মতো সহজ ব্যাপার। লন্ডনে এসে এক মালিকের কাছে ধর্ণা দিয়ে গাড়ি পেয়ে গেলাম। রাস্তাঘাট চিনি না। গাড়ির মাথায় বসে খোলা ম্যাপ সামনে রেখে একে একে সবকটা সড়ক এবং হোটেল চিনে ফেললাম। খুঁজতে খুঁজতে ওদের দুজনের ডেরার হদিসও পেয়ে গেলাম। নদীর ওপারে ক্যাম্বারওয়েলের একটা বোর্ডিং হাউসে উঠেছে দুজন। আমার মুখে এখন লম্বা দাড়ি, বেশবাসও অন্যরকম। সহজে চিনতে পারবার কথা নয়। ছায়ার মতো লেগে রইলাম আমি পেছনে। ড্রেভার আর স্ট্যানজারসন নিজেদের বিপদের কথা ভুলে যায়নি, তাই কখনো একা বেরোতো না কেউ, বিশেষ করে সন্ধ্যার পর। ঝাড়া 2টা সপ্তাহ লেগে থাকতে হলো একইভাবে। এদের পিছু নেবার সুবিধার জন্য গাড়ি চালাবার সময় পাল্টাতে হলো আমাকে। রাতভর গাড়ি চালিয়ে মালিকের টাকা মিটিয়ে খুব সামান্যই থাকতো। খুবই কষ্টে পড়লাম, কিন্তু সবই সয়ে যেতে লাগলাম 2 শত্রুকে কাছে পাওয়ার আনন্দে। এদিকে অসুখটাও মাথাচাড়া দিচ্ছে মাঝে মাঝেই। ভয় হতো কাজ শেষ হবার আগেই হয়তো বুকটা ফেটে শেষ হয়ে যাব নিজেই। সুযোগ একদিন ঠিকই এসে গেল। সন্ধ্যাবেলা টহল দিচ্ছি টুরকো স্ট্রিটে। এ রাস্তাতেই ওরা থাকতো। দেখলাম একটা ভাড়াটে গাড়িতে মালপত্র তুলে দিয়ে ভেতরে উঠে বসেছে ড্রেভার আর স্ট্যানজারসন। আমি গাড়ি নিয়ে পেছন নিলাম ওদের গাড়ির। অস্টিন স্টেশনে তারা গাড়ি থেকে নামলো। গাড়ির আড্ডার একটা ছোকরাকে গাড়িটা দেখতে বলে প্ল্যাটফর্মে গিয়ে উঠলাম। পেছন পেছন গিয়ে শুনতে পেলাম লিভারপুলের টিকিট চাইছে। গাড়ির তখনও অনেক দেরি। গাড়ির দেরি শুনে খুশি হয়ে উঠল ড্রাইভার। ভিড়ের মধ্যে গা আড়াল করে আমি ওদের সব কথা শুনতে লাগলাম। ড্রাইভার বলল তার একটা জরুরি কাজ এই ফাঁকে সেরে আসতে হবে, স্ট্যানজারসন তার জন্য অপেক্ষা করুক। স্ট্যানজারসন রাজি হতে চাইল না ড্রাইভারের কথায়।
দুজনে কথা কাটাকাটিও হলো। শেষ পর্যন্ত স্ট্যান্ডারসন খুবই মনমরা হয়ে গেল। বলল লাস্ট ট্রেন মিস করলে যেন ড্রেভার হলিডেজ হোটেলে চলে যায়, সেখানেই সে থাকবে। এতদিনে আমার প্রতীক্ষিত সুযোগ এসে গেল, কিন্তু তাড়াহুড়ো করলাম না। ঠিকই করে রেখেছিলাম, মারবার আগে এদের পরিষ্কারভাবে স্মরণ করিয়ে দেব কি কাজের জন্য তাদের মরতে হচ্ছে। আমার উদ্দেশ্য সিদ্ধ করবার জন্য একটা সুযোগও পেয়ে গেলাম এই সময়ে। কিছুদিন আগে এক ভদ্রলোক ব্রিক্সটন রোডে বাড়ি দেখতে বেরিয়েছিলেন আমার গাড়িতে চেপে। নেমে যাওয়ার সময় একটা চাবি ফেলে গিয়েছিলেন। আমি চাবিটা পরদিন ভদ্রলোকের হাতে ফেরত দেবার আগে মোমের আঁচ তুলে রেখেছিলাম। পরে সেটা থেকে একটা নকল চাবি বানিয়ে নিয়েছিলাম। লন্ডন শহরের একটা খালি বাড়িতে ঢুকবার ব্যবস্থা হয়ে গিয়েছিল এভাবে। জনমানব শূন্য এই বাড়ি নির্বিঘ্নে আমার কাজ হাসিল করবার জন্য উপযুক্ত জায়গা। অপেক্ষায় ছিলাম কি করে একজন একজন করে এই বাড়িতে এনে তোলা যায় সেই সুযোগের। এরপরই সুযোগটা হাতের মুঠো এসে গেল। স্টেশন থেকে বেরিয়ে পরপর কয়েকটা মদের আড্ডায় ঢুকলো ড্রাইভার। শেষ আড্ডাটা থেকে বেরোলো চুরচুর মাতালো হয়ে। সামনে একটা ঘোড়ার গাড়ি পেয়ে চেপে বসলো। আমার গাড়িও চলল অনুসরণ করে। ওয়াটারলু ব্রিজ পেরিয়ে কয়েক মাইল পার হয়ে এসে দেখলাম দুইজনেই যে বাড়ি থেকে বেরিয়েছিল তার সামনে এসে গাড়ি দাঁড়ালো। গাড়ি নিয়ে তফাতে অপেক্ষা করে রইলাম। বুঝতে পারলাম না ড্রাইভার এ সময় আবার ফিরে এলো কি কারণে। মিনিট 15 ঠাই দাঁড়িয়ে রইলাম। হঠাৎ শুনলাম বাড়ির ভেতরে চেঁচামেচির শব্দ, মারপিট বলি মনে হলো। আচমকা দরজা খুলে ছিটকে বেরিয়ে এলো দুটো লোক, একজন ড্রাইভার আর একজন অল্প বয়সী এক ছোকরা। দেখে চিনতে পারলাম না। ড্রাইভারের কলার চেপে ধরে সিঁড়ির মাথায় এসে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল ছোকরা। তারপর হাতের লাঠি মাথার উপরে ঘোরাতে ঘোরাতে রাগে চিৎকার করে তাড়া করল। বেটা কাপুরুষ তখনই প্রাণ নিয়ে উঠে দৌড়ালো মোড়ের দিকে। আমার গাড়ি সামনে পেয়ে লাফিয়ে উঠে বসলো। বলল হলিডেজ প্রাইভেট হোটেলে চলো। আমার অবস্থা তখন অনুমান করুন। শিকার একেবারে হাতের মুঠোয়। প্রবল উত্তেজনায় বুকের ভেতর যেন ইঞ্জিন চলতে লাগলো। ভয় পেয়ে সংযত করতে লাগলাম নিজেকে। ধীরে ধীরে গাড়ি চালাতে লাগলাম। মাঝপথে আবার একটা বারে ঢুকে ড্রাইভার মদ গিলে নিল। তারপর একরকম বেহুশ অবস্থাতেই গাড়িতে এসে উঠল। অন্য কেউ এই সুযোগ পেলে ঠান্ডা মাথায় খুন করে ক্ষান্ত হতো, কিন্তু আমি সে জাতের খুনি হতে পারি না। আমার উদ্দেশ্য ন্যায় বিচার। দণ্ড পাবার আগে আমার শত্রু নিজের পাপকর্মের চেহারাটা চোখের সামনে দেখতে পাবে, এই সুযোগ আমি তাকে দেব। 20 বছর ধরে পেছনে ধাওয়া করেছি, আর এই কথা ভেবেছি আমেরিকায় ওদের পেছনে ধাওয়া করবার সময় ছোট ছোট অনেক চাকরি করতে হয়েছে আমাকে। ইয়র্ক কলেজে দারোয়ানগিরি আর ঝাড়ুদারের কাজও করেছিলাম। সে সময় একদিন শুনলাম বিষ নিয়ে প্রফেসর ছাত্রদের বক্তৃতা দিচ্ছেন। অ্যালকোলয়েড নামে একটা জিনিস তিনি ছাত্রদের দেখালেন। দক্ষিণ আমেরিকায় রেড ইন্ডিয়ানরা তীরে যে বিষ মাখিয়ে রাখে, সেই বিষ থেকে অ্যালকোলয়েডটা উনি বার করে নিয়েছেন। মারাত্মক এই বিষের বোতলটা দেখে রাখলাম। পরে সুযোগ মতো বোতল থেকে একটু ঢেলে নিয়েছিলাম। ওষুধপত্র বানাবার কায়দা কানুন আমার জানা ছিল। ওই বিষ দিয়ে কতগুলো বড়ি বানালাম। তারপর হুবহু একই রকম দেখতে আরো কয়েকটা বড়ি বানালাম। তার মধ্যে বিষ দিলাম না। একটা সাদা কৌটোয় দুরকম বড়ি রাখলাম। আমার প্ল্যানটা ছিল 2 শয়তানকে কৌটো থেকে বড়ি খাওয়াবো, তারপর যা পড়ে থাকবে নিজে খেয়ে জ্বালা জুড়াবো। তখন থেকেই বড়ির কৌটো পকেটে পকেটে থাকতো। রাত 1টা নাগাদ দুর্যোগ শুরু হলো। তুমুল বৃষ্টি নামলো, সেই সঙ্গে প্রবল ঝড়ো বাতাস। রাস্তার জনপ্রাণী শূন্য। মনের আনন্দ চুরুট ধরালাম। এই সময় দেখতে পেলাম অন্ধকারের মধ্য থেকে আমার প্রাণের লুসি আর তার বাবা আমার দিকে তাকিয়ে হাসছে। বিশ্বাস করুন, আমার চোখের বিভ্রম নয়, পরিষ্কার দুজনকে দেখতে পেলাম। দুজনে ঘোড়ার দুপাশে ছুটছে আর হাসছে আমার দিকে তাকিয়ে। উৎসাহিত হয়ে বৃষ্টি আর ঝড়ো হাওয়ার মধ্যে ঢুকলাম ব্রিক্সটন রোডে। সেই খালি বাড়িটার সামনে গাড়ি থামিয়ে মাতালের ঘুম ভাঙালাম। ভাবলো হোটেল এসেছে। আমার হাত ধরে নিচে নেমে পেছনে পেছনে বাগান ধরে হেঁটে আসতে লাগলো। টালমাটাল মানুষটাকে পাশাপাশি হেঁটে সামলে নিয়ে যেতে হলো আমাকে। সদর দরজার চাবি খুলে সামনের ঘরে ঢোকালাম। মোমবাতি এনেছিলাম সঙ্গে।
দেশলে বার করে মোমবাতি জ্বালালাম। তারপর মুখে আলো ফেলে ঘুরে দাঁড়ালাম ওর দিকে। বললাম, এন ড্রাইভার, দেখো তো চিনতে পারো কিনা। মদের নেশায় চোখ ঢুলু ঢুলু, লাল চোখ তুলে কয়েকবার দেখলো আমাকে আপাদমস্তক। বুঝতে পারলাম আমাকে চিনতে পেরেছে। দরদর করে ঘামতে শুরু করলো শয়তান। সারা শরীরে শুরু হলো কাঁপুনি। আমি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বললাম, নরকের কুকুর, সল্ট লেক সিটি থেকে এত দূর আমাকে তাড়িয়ে এনেছিস। লুসিফেরিয়ারের মুখটা শেষবারের মতো মনে করে নে। আমি এতই উত্তেজিত হয়ে পড়েছিলাম যে মনে হচ্ছিল বুকের দেয়ালে হাতুড়ি পড়ছে। একসময় নাকের ভেতর দিয়ে বাড়তি রক্ত বেরিয়ে না গেলে হয়তো বেহুশ হয়ে পড়তাম। রক্ত বেরিয়ে গিয়ে প্রাণে বাঁচলাম। শয়তানটা ভয়ে ভয়ে দুপা সরে গিয়ে বিড়বিড় করে বলল, খুন করবে? আমি হেসে বললাম, খুন করব কেন? পাগলা কুত্তাকে যেভাবে মরতে হয় সেভাবেই মরতে হবে তোকে। আমার সারা জীবনের স্বপ্ন স্বাদ জুড়ে যে ছিল, যার বাবাকে খুন করতে তোদের হাত কাঁপেনি, বাপকে খুন করে মেয়েকে নিয়ে পুড়েছিলিস তোর সংসারের নরকে, তাদের কথা একবার মনে করে এবারে। চিৎকার করে বলল, লুসির বাবাকে আমি মারিনি। আমি বললাম, কিন্তু লুসির বুক ভেঙেছিলিস তুই, তাকে বাঁচতে দিসনি। সেই পাপের শাস্তি আজ তোকে পেতে হবে। বলতে বলতে কৌটোটা তার সামনে তুলে ধরে বললাম, গডের বিচার আছে কিনা এবার দেখ। দেরিতে হলেও ন্যায় বিচার তিনি করবেন। এই কৌটো থেকে একটা বড়ি খাবি তুই, একটা খাবো আমি। জীবন আর মৃত্যু দুটো মেশানো আছে কৌটোর বড়িতে। দেখা যাক কে মরে কে বাঁচে। এবারে বিকট শব্দে চেঁচাতে লাগলো ড্রাইভার। অনুনয় করে হাতে পায়ে ধরতে লাগলো। শেষ পর্যন্ত গলায় ছুরি ধরে তাকে বাধ্য করলাম বড়ি খেতে। বাকি বড়িটা খেলাম আমি। মিনিট খানেক নিঃশব্দে দুজনেই দুজনের মুখের দিকে চেয়ে রইলাম। তারপরেই দেখলাম চোখ গোলগাল হয়ে পাক খেতে শুরু করেছে ড্রাইভারের। বুঝলাম বিষের ক্রিয়া শুরু হয়েছে। হেসে উঠলাম বুক খালি করে। লুসির অভিশপ্ত বিয়ের রিংটা ধরে নাড়াতে লাগলাম তার চোখের সামনে। দেখতে দেখতে হাত পায়ে খিস ধরল। ভাঙা গলায় চিৎকার করে উঠে ছিটকে পড়ল মেঝের উপর। চিৎ করে বুকের উপর হাত দিয়ে দেখলাম হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়ে গেছে। নাক দিয়ে তখনও আমার অঝরে রক্ত ঝরছিল। পুলিশকে ভুল পথে চালাবার একটা বদমতলব এসে গেল মাথায়। নিউ ইয়র্কের একটা খুনের ঘটনা মনে ছিল। খুন করবার পরে খুনি মৃতদেহের উপরে লিখে রেখেছিল র্যাচি। আমিও নিজের রক্তে আঙ্গুল ডুবিয়ে দেয়ালে লিখলাম র্যাচি। তারপর বাইরে বেরিয়ে এসে গাড়িতে উঠলাম। নিশুতি রাতে রাস্তা একেবারে ফাঁকা। ঝড়বাদল চলছে সামনে। কিছু দূর গাড়ি হাঁকিয়ে যাবার পর পকেটে হাত দিয়ে দেখি আংটিটা নেই। লুসির স্মৃতি বলতে সেই আংটিটা ছাড়া আর কিছুই ছিল না। ড্রাইভারের লাশের উপরে ঝুঁকে পড়বার সময় নিশ্চয় পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে গাড়ির মুখ ঘুরিয়ে ফিরে এলাম। আংটিটা ফেলে যাওয়া যায় না। পাশের গলিতে গাড়ি দাঁড় করে বাড়িতে ঢুকতে যাচ্ছেই এই সময় একজন পুলিশের চৌকিদারের মুখোমুখি পড়ে গেলাম। পাশে সে সন্দেহ করে বসে, তাই সে যাত্রা মাতালের অভিনয় করে কোনো রকমে বেঁচে গেলাম। আমার এক নম্বরের শত্রু ড্রাইভারকে এভাবে শেষ করলাম। বাকি রইল স্ট্যান্ডারসন। তাকেও একই কায়দায় মারতে না পারলে ফেরিয়ারের আত্মা তো শান্তি পাবে না। জানতাম হলিডেজ প্রাইভেট হোটেলে উঠেছে। সারাদিন হোটেলের আশেপাশে ঘুরঘুর করলাম, কিন্তু একবারও বাইরে বেরোলো না শয়তানটা। গতরাতে নির্দিষ্ট সময়ে ড্রাইভার ফিরে না আসায় নিশ্চয়ই সন্দেহ করেছিল বিপদ ঘনিয়ে এসেছে। কিন্তু আমাকে ফাঁকি দেবে এমন বুদ্ধি শয়তানটার মাথায় ছিল না। শোবার ঘরের জানালাটা ভালো করে দেখে নিলাম। পরের দিন ভোর হবার আগেই গিয়ে পাশের হোটেল থেকে মই জোগাড় করলাম। তারপর মই লাগিয়ে জানালা দিয়ে ঢুকলাম ঘরের ভেতরে। নিঃসারে ঘুমুচ্ছে তখন স্ট্যান্ডারসন। টেনে তুললাম। বললাম, ফেরিয়ারের খুনের জবাব দেওয়ার সময় হয়েছে। ড্রাইভারের মৃত্যু বিবরণ তাকে শোনালাম। পরে বড়ির কোটা বাড়িয়ে দিয়ে বললাম, জীবন অথবা মৃত্যু যে কোনো একটা বেছে নাও, এই শেষ সুযোগ। কিন্তু আমার কথা মনোপুত হলো না শয়তানের। বিছানা থেকে লাফিয়ে উঠে আমার গলা টিপে ধরতে গেল। নিজেকে বাঁচাবার জন্য বাধ্য হয়ে ছুরি বসিয়ে দিতে হলো বুকে। আমি জানি বড়ি খেলেও সে বাঁচত না। গডের বিচারে কখনো ভুল হয় না।
যেবারের মতো ঠিক বিষের বড়িটাই হাতে উঠত। আমার কাহিনী শেষ হয়ে এসেছে। বড্ড কষ্ট হচ্ছে, প্রাণটা বেরিয়ে যাবার জন্য ছটফট করছে। আমেরিকা ফিরে যাবার জন্য টাকা দরকার। নিশ্চিন্ত হয়ে গাড়ি হাঁকিয়ে দিন কতক কাটালাম। আজ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম আড্ডায়, এমন সময় রাস্তায় একটা ছোকরা এসে জেফারসন হোফকে খোঁজ করল। 221B বেকার স্ট্রিটের এক ভদ্রলোক গাড়ি নিয়ে যাবার কথা বলেছেন। সন্দেহ করবার মতো কোনো কারণ ছিল না। গাড়ি নিয়ে চলে এলাম। উপরে আসতেই এই ভদ্রলোক লোহার বেরি পরিয়ে দিলেন হাতে। আমিও টের পেলাম না, এমনভাবে হাত করে আটকে গেল। স্যার, যা ঘটবার ঘটেছে, কিন্তু আমি আজ মুক্ত মনে পরম শান্তিতে চোখ বুঝতে পারব। অভিভূত হয়ে শুনছিলাম জেফারসনের মর্মস্পর্শী বিবরণ। গোয়েন্দা দুজনও নিশ্চুপ। খুনের দীর্ঘ বিবরণ শুনেও কোনো কথা নেই মুখে। ঘর নিস্তব্ধ, কেবল লেস্ট্রেডের পেন্সিলের ঘসঘস শব্দ হচ্ছে। শর্ট হ্যান্ডে বিবরণ নথিভুক্ত করছে। শার্লক হোমস কথা বলল সবার আগে। বলল, একটা বিষয় জানা হলো না, আমার বিজ্ঞাপনের জবাবে আংটি নিতে এসেছিল কে? কৌতুকের হাসিতে উদ্ভাসিত মুখে জেফারসন বলল, আমার ব্যাপারে আর কাউকে জড়াতে চাই না স্যার। আমার বন্ধুটি নিচে থেকেই আংটিটা আনতে গিয়েছিল। অবশ্য তখন একবারের জন্য মনে আসেনি যে আংটির ফাঁদ পেতে আমাকে কেউ ধরতে চাইছে। তবে আপনাকে জব্বর ফাঁকি দিয়েছিল, যা হোক। সব কাজেই শেষ হয়ে গিয়েছিল রীতিমাফিক। এরপর কয়েদিকে হাজতে নিয়ে যাবার পালা। লেস্ট্রেড বলল, সামনে বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের সামনে আসামি হাজির করব। আপনাদের দয়া করে আসতে হবে, সাক্ষী হতে হবে। কিন্তু নিয়তির অমোঘ বিধানে বৃহস্পতিবার আর কোর্টে গিয়ে সাক্ষ্য দিতে হলো না আমাদের। উপরওয়ালার বিচারালয় থেকে তার আগেই ডাক এসে গেল জেফারসনের। ধরা যেদিন পরে সেদিন রাতেই জেফারসনের অ্যানিউরিজম ফেটে যায়। পরদিন সন্ধ্যায় কেসটার ব্যাপারে আলোচনা হচ্ছিল আমাদের দুই বন্ধুর মধ্যে। বললাম, এই কেসে তুমি আমাকে সবচেয়ে বেশি অবাক করেছ। কোনোরকম সাহায্য ছাড়াই 3 দিনের মাথায় এমন নাটকীয়ভাবে গ্রেপ্তার করেছ আসামিকে। এ অসম্ভব সম্ভব করলে কি করে বুঝতে পারছি না। এখানেও কি তোমার সেই অপরহমূলক চিন্তা? হোমস বলল, নিশ্চয়ই। এ ধরনের ধাঁধার জবাব পাবার মোক্ষম পন্থাই হল পিছুহাটা চিন্তা করা। দেখো ভায়া, পরপর কতগুলো ঘটনা শোনার পর বেশিরভাগ লোকই বলতে পারে ঘটনা পরস্পরের ফলাফলটা কি। তারা ঘটনাগুলো মনের মধ্যে সাজিয়ে নিয়ে ঠিক করে নেয় এই ঘটনার পরিণতি এই হবে। কিন্তু কিছু মানুষ আছে যাদের কেবল পরিণতিটা জানিয়ে দিলে তারা মনের মধ্যে যুক্তিতর্ক দিয়ে ঠিক করে নেয় কে কি ঘটনার ফলে এমন একটা পরিণতি সম্ভব হতে পারে। চিন্তার এই ক্ষমতাই হলো অপরহমূলক চিন্তা বা বিশ্লেষণমূলক যুক্তি। এবারে কেসটা সম্পর্কে শোনো। এখানে পাওয়া গিয়েছিল একটা পরিণতি। কি কি ঘটনার ফলে এই ধরনের একটা পরিণতি সম্ভব হতে পারে তা আমাকে ভেবে নিতে হয়েছিল। তোমার নিশ্চয়ই মনে আছে, পর্যবেক্ষণ শুরু করেছিলাম রাস্তা থেকে। গাড়ির চাকার দাগ দেখলাম রাস্তায়। আমাদের সরকারি ডিটেকটিভ বন্ধুরা কেউই গাড়িতে আসেনি, সুতরাং সিদ্ধান্তে এসেছিলাম গাড়ির দাগ পড়েছে রাত্রে। গাড়িটা যে ভাড়াটে গাড়ি তাও বুঝলাম সরু চাকার দাগ দেখে। ব্রুহাম মানে বাড়ির গাড়ির চাকার দাগ হয় আরো চওড়া। পরে বাগান দিয়ে হেঁটে গিয়েছিলাম বাড়িটা পর্যন্ত। বাগানের কাদামাটিতে পরিষ্কার পায়ের ছাপ দেখতে পেয়েছিলাম আমি। পায়ের ছাপের মানে বার করবার ব্যাপারটা খুবই জটিল, সন্দেহ নেই। কিন্তু উপযুক্ত ট্রেনিং পেলে ব্যাপারটা খুবই সহজ হয়ে আসে। কনস্টেবলদের গোদাপায়ের পাশাপাশি আরো 2 রকমের ছাপ ছিল কাদামাটিতে। সেই দুজনের ছাপ যে আগে পড়েছিল বুঝতে পারলাম অনেক জায়গায় পুলিশের পায়ের ছাপ সেগুলোকে চেপে দিয়েছে দেখে। যারা আগে ঢুকেছিল তাদের পায়ের ছাপের মধ্যকার ফাঁক থেকে বোঝা গেল একজন বেজায় রকমের লম্বা আর একজন শৌখিন মানুষ। বুটের ছাপ ছোট ছোট এবং ভারী। বাড়ির ভেতরে ঘরের মেঝেই পড়ে থাকা লোকটার পায়ের বুট জোড়া দেখে নিঃসন্দেহ হলাম সঙ্গের লম্বা লোকটাই খুনের আসামি। মৃতের শরীরে ক্ষতচিহ্ন ছিল না, কিন্তু সেই মুখে বিভীষিকা ছিল। যারা হার্টফেল করে বা অস্বাভাবিক কারণে মারা যায় তাদের মুখে বিভীষিকা থাকে না। তাহলে মৃত ব্যক্তি আসন্ন মৃত্যুর খবর জানতে পেরেছিল, তাই উত্তেজনা আর বিভীষিকার ছাপ
ফুটেছিল স্পষ্ট হয়ে। এরপর ঠোঁট শুকে তেতো গন্ধ পেলাম। বিষ প্রয়োগের সিদ্ধান্তে আসতে আর বাধা কোথায় বলো? বিষটা দেওয়া হয়েছিল জানিয়ে, গায়ের জোরে। এই পরিণতির অন্যান্য সম্ভাবনা সবই বাদ দিতে হয়েছিল, কেননা আর কোনো সম্ভাবনা দিয়েই এমন পরিণতি সম্ভব হচ্ছে না। গায়ের জোরে বিষ খাওয়ানোর ঘটনা অপরাধ ইতিহাসে নতুন কিছু নয়। এরপরে এলাম মোটিভের সন্ধানে। কেন এই খুন? মৃতদেহের পকেট থেকে কিছুই খোয়া যায়নি, যাতে বোঝা যেতে পারে এটা লুটপাটের ঘটনা। তাহলে থাকলো রাজনৈতিক ব্যাপার। রাজনৈতিক হত্যার ক্ষেত্রে ঘাতকদের খুনটাই থাকে লক্ষ্য। কাজ সমাধান করেই তারা গা ঢাকা দেয়। ঘরের ভেতরের পায়ের ছাপ থেকে বোঝা গেছে খুনটা যে করেছে সে রয়েছে পাইচারি করতে করতে বেশ তাড়িয়ে তাড়িয়ে খুনটা করেছে। এক্ষেত্রে একটাই পথ খোলা পাওয়া যাচ্ছে, সেটা হলো ব্যক্তিগত প্রতিহিংসা মেটানোই খুনের উদ্দেশ্য। খুনটাও তাড়াহুড়ো করে করেনি, কোনো অন্যায়ের শোধ তুলেছে ধাপে ধাপে। দেয়ালের লেখা দেখে আমার এই অনুমানটা আরো গভীর হলো। পুলিশকে ধোঁকা দেবার চেষ্টাটা স্পষ্ট। আংটিটা আবিষ্কার করার পর আমার আর সংশয় রইল না। কনের হাতের বিয়ের আংটি। খুনি নিশ্চয় বার করেছিল কোনো একটা মেয়ের কথা মনে করিয়ে দেবার জন্য। সে মেয়ে হয়তো জীবিত নেই। তখনই জানার দরকার হয়ে পড়ল নিহত ব্যক্তির অতীত ইতিহাস। সেই কারণেই গ্রেগসনকে জিজ্ঞেস করেছিলাম সে ক্লিভল্যান্ডে পাঠানো টেলিগ্রাফে মিস্টার ড্রেভারের অতীত জীবন সম্পর্কে জানতে চেয়েছে কিনা। জবাব শুনে বুঝতে পেরেছিলাম গ্রেগসনের উর্বর মস্তিষ্কে এই চিন্তাটা আসেনি। খুঁটিয়ে ঘর পরীক্ষা করে পেলাম হত্যাকারীর উচ্চতা কতখানি। সে ত্রিচনপল্লী চুরুট খায়, আর হাতের নখ লম্বা। ধস্তাধস্তি বা আঘাতের চিহ্ন না থাকায় রক্তপাতের একটা কারণ অনুমান করে নিয়েছিলাম। উত্তেজনার সময় হত্যাকারীর নাক থেকেই রক্ত বেরিয়ে এসেছিল। হত্যাকারীর পায়চারি করার ছাপ বারবার ছিল রক্তের উপর। গায়ে প্রচুর রক্ত না থাকলে উত্তেজনার মুহূর্তে এভাবে রক্তপাত হতে পারে না। এ থেকে সিদ্ধান্তে এসেছিলাম গুপ্তঘাতক বিশাল দেহী এবং টকবগে রক্তের লাল মুখের মানুষ। গ্রেগসন যে কাজটা অবহেলা করেছিল বাড়ি থেকে বেরিয়ে আগে সেই কাজটা সারলাম। ক্লিভল্যান্ডে পুলিশ প্রধানকে টেলিগ্রাফ পাঠিয়ে জানতে চাইলাম মিস্টার ড্রেভারের বিয়ের সময়ে চাঞ্চল্যকর কিছু ঘটেছিল কিনা। টেলিগ্রাফের উত্তরটা পেয়ে শেষ সিদ্ধান্তে পৌঁছেছিলাম। প্রেমের ব্যাপারে এক পুরনো প্রতিদ্বন্দ্বীর হামলার ভয় পেয়ে ড্রেভার পুলিশের শরণ নিয়েছিল। প্রতিদ্বন্দ্বীটির নামটাও তারা জানিয়েছিল, জেফারসন হোপ, এবং সে নাকি এখন ইউরোপে। এভাবে চূড়ান্ত সূত্র হাতে পেয়ে আমার একমাত্র কাজ বাকি থাকলো ফাঁদ পেতে অপরাধীকে ধরা। আগেই ভেবে নিয়েছিলাম ড্রেভারের সঙ্গে লম্বা লম্বা পা ফেলে যে বাড়িতে ঢুকেছিল ঘোড়ার গাড়িটা সেই চালিয়ে এনেছিল। রাস্তায় ঘোড়ার গাড়ির পায়ের ছাপ দেখেই আমি এই সিদ্ধান্তে এসেছিলাম। ঘোড়াটা হেঁটেছিল এলোমেলো ভাবে। গারোয়ান লাগাম ধরে থাকলে এভাবে ঘোড়া কখনো হাঁটতে পারে না। গারোয়ান তাহলে কোথায় ছিল? বাড়ির মধ্যেই তার এই সময় থাকা সম্ভব। আর সে যদি বাড়ির ভেতরে থাকবে তাহলে তার পায়ের ছাপ নেই কেন? তাছাড়া তৃতীয় কাউকে সাক্ষী রেখে খুন করাটা খুনির পক্ষে স্বাভাবিক ঘটনা না। তাহলে কি দাঁড়াচ্ছে? যে খুন করেছে সেই গারোয়ান। লন্ডন শহরে কারোর পিছু নিতে হলে গারোয়ান হওয়াটাই সবচেয়ে সুবিধাজনক। এইসব তথ্য থেকে যে সিদ্ধান্তগুলো পাওয়া গেল সেগুলো বিবেচনা করে চরম সিদ্ধান্তে পৌঁছলাম। বিরাট এই শহরের অসংখ্য গাড়ির আড্ডায় কোথাও জেফারসন হোপ নামক এক গারোয়ান আত্মগোপন করে আছে। লোকটা আমেরিকা থেকে এসে এখানে ছদ্মনাম নিয়েছে এমন ভাববার কোনো কারণ ছিল না, কেননা এখানে তার আসল নাম কেউ জানে না। সুতরাং এরপর আমার বেকার স্ট্রিট বাহিনীর বাউন্ডেলে সোকরাদের লেলিয়ে দিলাম। তার গাড়ির আড্ডায় গিয়ে মালিকদের কাছে খোঁজ নিতে লাগলো এবং শেষ পর্যন্ত তাকে খুঁজে পেয়েও গেল। আমি অভিভূত হয়ে শুনছিলাম। বললাম, আশ্চর্য, অদ্ভুত তোমার যুক্তি আর বিশ্লেষণ পদ্ধতি। এ যে দেখছি রীতিমতো একটা বিজ্ঞান। গোয়েন্দা বৃত্তিটাকে তুমি বিজ্ঞানসম্মতভাবে প্রতিষ্ঠা করলে হোমস। এর আগে এমনটি আর হয়েছে কিনা আমার জানা নেই। হোমস বলল, হয়নি বন্ধু। পৃথিবীতে এ বিষয়ে আমি এক এবং অদ্বিতীয় ব্যক্তি। যাই হোক, এবারে স্ট্যান্ডারসনের ব্যাপারে আসা যাক। শোনো, স্ট্যান্ডারসনের মৃত্যুর ঘটনাটা অপ্রত্যাশিত।
একে রোধ করবার কোনো পথ ছিল না। বেচারা ছুরি খেয়ে মরেছিল বলেই বড়িগুলো হাতে পাওয়া সম্ভব হয়েছিল। বড়িগুলো 20 বড়ি প্রমাণ করবার পর আমার পূর্বের সিদ্ধান্ত যে অভ্রান্ত এটা প্রমাণ হয়ে গিয়েছিল। পরপর ঘটনাগুলো থেকে যুক্তিসিদ্ধ অনুমান থেকে কি করে নির্ভুল সিদ্ধান্তে পৌঁছলাম, এবারে আশা করি আর বুঝতে কষ্ট হবে না তোমার। কথা শেষ করে হোমস হাসতে হাসতে বলল, এই নাও, এবারে এটা পড়ে দেখো। একটা খবরের কাগজ এগিয়ে দিল হোমস। সেদিনের একো পত্রিকা। খবরটা আঙ্গুল তুলে দেখিয়ে দিয়ে বলল, এই অংশটা পড়ো। আমি পড়লাম। মিস্টার এন ড্রেভার এবং মিস্টার জোসেফ স্ট্যান্ডারসনের মৃত্যুর অভিযোগে ধৃত আসামির অকস্মাৎ মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর এই মামলার বিবরণ আর জানবার কোনো উপায় রইল না। তবে বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারলাম এই জোড়াখনের পেছনে ছিল বহু পুরানো ব্যর্থ প্রেমের জ্বালা। এই সঙ্গে জড়িয়ে আছে রহস্যময় মর্মন উপাখ্যান। নিহত 2 ব্যক্তি যৌবনে মর্মনদের উপনিবেশ উঠার অধিবাসী ছিলেন। মৃত আসামি জেফারসন হোপো এসেছে মর্মনদের সল্টলেক সিটি থেকে। ব্রিটিশ পুলিশের আশ্চর্য দক্ষতায় খুনের এই রহস্য আবিষ্কৃত হয়েছে। আর এই আবিষ্কারের পূর্ণ কৃতিত্ব স্কটল্যান্ড ইয়ার্ডের স্বনামধন্য 2 ঝানু গোয়েন্দা মিস্টার লেস্ট্রেড আর মিস্টার গ্রেগসনের প্রাপ্য। আসামিকে ধরা হয়েছে শার্লক হোমস নামক শখের গোয়েন্দার ঘরে। গোয়েন্দাগিরিতে ভদ্রলোকের প্রতিভার আভাস ইতিপূর্বে পাওয়া গিয়েছে। ভবিষ্যতে উপযুক্ত উপদেষ্টার সহচার্য পেলে এই প্রতিভা যে বিকাশ লাভের সুযোগ পাবে তা অনুমান করা যায়। বর্তমান এই মামলার কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তরুণ পুলিশ গোয়েন্দা 2 জনকে একটি প্রশংসিকা দিয়ে উৎসাহিত করা হবে বলে আমরা আশা করছি। হোমস হাসতে হাসতে বলল, কি বুঝলে? কৃতিত্বটা কার ভাগে জুটবে সে কথা তো তোমাকে আগেই বলেছিলাম, এবার মিলিয়ে দেখো। আমি বললাম, সবুর করো, সবই আমি লিখে রেখেছি। আমার এই বই বেরুলে দেশের লোক সবই জানতে পারবে। এ স্টাডি ইন স্কারলেট উপন্যাসের এখানেই সমাপ্তি। নিয়মিত আমাদের অডিও বুকগুলো শুনতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সকলকে ধন্যবাদ।